আসসালামু আলাইকুম। আমি সাজিদ বিশ্বাস, হেড অফ ইসিএইচ অনলাইন জব কেয়ার ইঞ্জিনিয়ার্স কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের এই রেলওয়ের চূড়ান্ত প্রস্তুতিমূলক বিশেষ লাইভ ক্লাসে, এই লাইভ ক্লাসটা আমাদের রাত 10:15 হওয়ার কথা ছিল। আসলে প্রত্যেকটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোছানোভাবে প্রেজেন্টেশন তৈরি করা। আলহামদুলিল্লাহ, বর্তমান আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে যেহেতু ক্লাসগুলোকে রিপ্রেজেন্ট করি, সেই ক্ষেত্রে অনেক সহজেই আপনাদের কাছে অনেক তথ্যবহুল বিষয়গুলো আমরা উপস্থাপন করতে পারি, যার কারণেই প্রেজেন্টেশন তৈরি করতে কিছুটা সময় প্রয়োজন হয়। আদিকালে যখন আমরা হোয়াইট বোর্ডগুলো ইউজ করতাম, তখন কিন্তু অনেক কিছুই আমাদের এখানে লিখে লিখে বোঝাতে হতো। তো সেই ক্ষেত্রে একটা স্মার্ট ওয়েতে কীভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, এই প্রেজেন্টেশন তৈরি করে দুইটা, তিনটা, একটা, কিন্তু পরীক্ষা কবে হবে, আমি পরীক্ষাটা দিয়ে যাতে সহজেই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, সুপারিশপ্রাপ্ত হতে পারি, এই জন্যই ছিলাম। কিন্তু গতবার রিসার্কুলার দেওয়ার পরে এইবার যে নতুন পদ্ধতি চেঞ্জ আনা হয়েছে, এটা হচ্ছে একটা ক্লাস্টার পদ্ধতি, যেটা আমার আপনার কাছে নতুন একটা পদ্ধতি। তো এই কারণেই এই নতুন পদ্ধতিগুলো আমরা জানবো, এবং যেহেতু সময় হাতে খুব বেশি নেই, এখন এই অল্প সময়ের ভিতরে আমি কিভাবে গোছানোভাবে প্রিপারেশন নিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। এখানে আপনারা যারা লাইভে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যারা লাইভ ক্লাসগুলো দেখতেছেন আপনারা প্রত্যেকেই লাইভ ক্লাসটা সকলের কাছে একটু শেয়ার করে দিবেন, যাতে করে সবাই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। এর কারণ আমরা এখন পর্যন্ত একটা ধোঁয়াশায় আছি কিভাবে পড়ব, কারণ এই প্রথম আমি প্রিলি এবং রিটেন একই সাথে পরীক্ষার হলে বসবো, যেটা আমি কিংবা আপনি প্রথম। এর আগে কিন্তু এই চমৎকার জাদুকরী পরীক্ষার হলে কেউ যায়নি, কি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই আগের যে সৃষ্ট পদ ছিল ওই পদের আওতায় কিন্তু পরীক্ষা হবে। একটু দুঃখজনক বিষয় যে গতবার 5 জুলাই যে পরীক্ষাটা হয়, প্রশ্ন ফাঁসের কারণে আমরা অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করিনি, তারা আর এইবার পরীক্ষায় অংশগ্রহণ এখন পর্যন্ত জানা যাচ্ছে অংশগ্রহণের সুযোগ নাই। পরবর্তীতে যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, যাতে করে আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। কারণ ওই যে বলছিলাম 2019 সালে কিন্তু একটাই স্বপ্ন ছিল, বাংলাদেশ রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী হিসেবে আমি জব করব। এই কারণেই আমি 5টা, 4টা কিংবা 3টায় অ্যাপ্লাই করছি। এইটা আমার ক্ষেত্রে হয়তো বা অন্যায় যে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। আর যারা পরীক্ষার্থী আগে থেকেই আসি, বর্তমান ওই যে 5 তারিখে পরীক্ষা দিছি, পরীক্ষার হল থেকে বের হয়ে জানতে পারছি কিংবা আগে থেকে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, সব কিছু মিলে আমাকে এখন এমন একটা প্রিপারেশনে আসতে হবে যাতে অল্প সময়ে আমি খুব ভালো পরিমাণে একটা আউটপুট নিয়ে আসতে পারি। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, তারা আপনাদের প্রত্যেকের নিজের যে প্রশ্নগুলো আছে সেগুলো সরাসরি আমাকে কমেন্টের মাধ্যমে করে জেনে নিতে পারবেন। ইনশাল্লাহ আজকে সকলের কনফিউশন ক্লিয়ার করে দিব, এবং আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবেন। আর পাশাপাশি সকলের উপকারার্থে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আমার সাথে অনেকেই লাইভে আসেন, এই ক্ষেত্রে আশা করা যায় শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব, যাতে করে আমি টোটাল একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ইনশাল্লাহ আগামীকাল থেকে নিজের প্ল্যান রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারি। আসলে অন্য কারো রুটিন দেখে আমার পড়া হবে না, আমার প্ল্যান একরকম, আমার চিন্তা একরকম, আমার পারিবারিক অবস্থা একরকম। সেই ক্ষেত্রে আমাকে আমার অনুযায়ী পড়তে হবে। শুধুমাত্র আমি আপনাকে যে কাজটা করতে পারবো, একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা দিতে পারবো, যাতে করে আপনি দূরে চট্টগ্রাম, রাজশাহী, খাগড়াছড়ি, বান্দরবান, উত্তরা, মিরপুর, ফার্মগেট, ঢাকা যেখানেই থাকেন, আশা করা যায় সম্পূর্ণ ক্লাসটা করলে আপনার ক্লাস্টার পদ্ধতি কিংবা প্রিপারেশন নিয়ে সকল প্রশ্নের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তা আমার সাথে এই পর্যন্ত অনেকেই লাইভে আছেন, আলহামদুলিল্লাহ প্রায় 36 কি 40 জন স্টুডেন্ট লাইভে আছে। আশা করি আস্তে আস্তে বাড়বে, কারণ শুরুতে বলতেছিলাম 10:15 থেকে 10:45, আধা ঘন্টার একটু ডিফারেন্স হয়ে গেছে। এই জন্য খুব বেশি দেরি করব না, আপনাদের প্রশ্নগুলো মাঝে মাঝে নিব, এবং পাশাপাশি আমি আমার যে প্রেজেন্টেশন আপনাদের সামনে নিয়ে আসছি সেটাকে সহজ কৌশলে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। বাংলাদেশ রেলওয়ে লাস্ট যে
নোটিশটা দেয় সেটা হচ্ছে 16 তারিখ। এখানে তারা কিছু পয়েন্ট আউট করে দিছে, যেখানে আমরা সবাই সার্কুলারটা দেখছি, কিন্তু এই নোটিশ নিয়ে অনেক কনফিউশন আছে। এখানে রিসার্চের একটা বিষয় আছে, যার কারণে এতদিন পর আপনাদের সামনে রিসার্চ করা কিছু বিষয় নিয়ে হাজির হওয়া। প্রথম পয়েন্টটাতে লেখা আছে 5 মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এইখানে একটা কনফিউশন আছে, কিন্তু আমি অ্যাজ এ রেলওয়ের ক্যান্ডিডেট হিসেবে কোনো কনফিউশন আমার মধ্যে রাখা যাবে না। মে মাসের শেষ সপ্তাহে বলতে কবে? 23, 24, 26, 27 না 28? কিন্তু এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে কোরবানির ঈদ। তাইলে কি পরীক্ষা কোরবানির পরে হবে নাকি কোরবানির আগে হবে? আমি কিন্তু পয়েন্ট নাম্বার 1-এ অবস্থান করতেছি। আমি নিচে এখন পর্যন্ত অন্য কোনো পদ্ধতি, ক্লাস্টার কিংবা বাকি বিষয়গুলোতে আমি যাই নাই, যেহেতু বলা হয়েছে মে মাসের শেষ সপ্তাহে। লাস্ট একটা নোটিশে আমি আপনাদের সামনে কথা বলছিলাম, যেটা হয়েছিল মার্চ মাসের শেষ সপ্তাহে, কিন্তু দুর্ভাগ্য বিষয় সেখানেও আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাইনি। এইবারও একটা প্রশ্ন থেকে যায়, মে মাস শেষে 23, 24, 25, 28 নাকি কোরবানিদের পরে? যখনই পরীক্ষা হোক, আসলে দিন দিন পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, এই জন্য যে কোনো পরিস্থিতিতে ওই যে আগের যে পদ ছিল রেলওয়েতে, সেটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার, আরএসি, অটোমোবাইল, 20টা, 25টা, 232টা, যেই কয়টাই থাকুক, ওই পরিমাণ পদ এখনও ফাঁকা আছে, যেহেতু পরীক্ষা হয় নাই। সেই ক্ষেত্রে যদি মের শেষেও হয় কিংবা লাস্ট আরেকটা নোটিশে দিল, যেখানে প্রিলিমিনারির একটা কম্বাইন্ড বা সুন্দর সিলেবাস প্রকাশ করে বলল আগস্ট মাসের শেষ সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু আমি যদি প্রিপারেশন না নেই বর্তমান প্যাটার্ন অনুযায়ী, তাহলে কিন্তু আমি ওই সময় ভালো করতে পারবো না। আমি ধরে নেই মে মাসের শেষ সপ্তাহে পরীক্ষা হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় একটা পয়েন্ট ছিল, রেলে 5 জুলাই যারা পরীক্ষা অংশগ্রহণ করে নাই, তারা এইবার মে মাসের শেষে যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। এটা দুর্ভাগ্য হলেও সত্য। এখন পর্যন্ত আমাকে আপনাকে মেনে নিতে হবে, কারণ পিএসসির দেওয়া আমি কোনো নোটিশ এই পর্যন্ত পাই নাই। পিএসসির নোটিশে যেটা নাই, সেটা আমি বিশ্বাস করি না যে নতুনভাবে তারা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে কিংবা পাবে না। যেহেতু বলা আছে রেলে যারা আবেদন করছে তারা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না, আমাকে এটা মেনে নিতে হবে। কিন্তু এজ এ রেলের ক্যান্ডিডেট, যেটা আশপাশ 4-5 থেকে শোনা যাচ্ছে, কারণ দেওয়ালেরও কান আছে, পরীক্ষা অংশগ্রহণের সুযোগ আসলেও আসতে পারে। আপনি যদি রেলের ক্যান্ডিডেট হিসেবে ওই মার্চ মাসের আগের নোটিশে যদি জানতে পারেন, মে মাসের, যে আমি পরীক্ষা দিতে পারবো, তখন কি করবেন? আবার নতুন করে ঝাঁপায় পড়বেন? না ভাই, কিছু বিষয় হচ্ছে সব সময় পড়াশোনার বিষয়, বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ডিপার্টমেন্ট, পিএসসিতে তো ম্যাথ নাই, এগুলো কিন্তু আমরা যে কোনো চাকরির পরীক্ষার জন্য সব সময়ই পড়ি। এটা কিন্তু নতুন কোনো বিষয় না আমার আপনার জন্য, কিন্তু কেন্দ্রভেদে পরীক্ষার এটা চেঞ্জ হয়ে যায়। এক এক জায়গায় এক একটা বিষয়ের গুরুত্ব বেশি। এই ক্ষেত্রে আমার রেলের জন্য টার্গেট নিয়ে পড়লেও আশা করি লস হবে না। যদি তারা বলে পরীক্ষা আমি দিতে পারবো তাহলে ভালো, না বললে আপকামিং যে আমাদের ডিএম এর সার্কুলার, আমরা আগে থেকে ডিএম বলেই পরিচিত, অর্থাৎ জনস্বাস্থ্য বলেন, তারপরে বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ডিএম হিসেবেই পরিচিত, যেটার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে 30 তারিখ পর্যন্ত। সেখানেও কিন্তু আমার এই 4টা বিষয় কাজে লাগবে। এই ক্ষেত্রে আপাতত দৃষ্টিতে আমি ধরে নিতে পারি যারা 5 তারিখে পরীক্ষা দেয় নাই, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বর্তমান নোটিশ অনুযায়ী বলা যাচ্ছে নাই। আর বাকি প্রিপারেশন নিলে আমার লস হবে না। 3 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে আমি প্রথমে একটা বিষয় বলছিলাম, এটা হচ্ছে একটা জাদুকরী পরীক্ষার হল, যেখানে বাছাই ও লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার মূল্যায়ন করা হবে। এমন একটা জাদুকরী পরীক্ষার হল যেখানে আমাকে 4 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হবে। প্রথম আমি এমন হইতে পারে যে প্রাথমিকভাবে আমাকে একটা প্রিলির কোশ্চেন দেওয়া হবে, একই সাথে রিটেনের কোশ্চেন দেওয়া হবে। অর্থাৎ
আপনি প্রিলির 1 ঘন্টা পরে এই প্রিলির খাতাটা আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। এটাতে সেট থাকবে ক খ গ ঘ বা অন্য কোনো কিছু, পদ্মা যমুনা মেঘনা রেলওয়ে যে কোনো কিছু থাকতে পারে। একই সাথে প্রিলি এবং রিটেন অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলির কোশ্চেন দেওয়া হবে, এরপর রিটেনের কোশ্চেন দেওয়া হবে, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে একই সাথে 2টা প্রশ্ন দেওয়া হবে। আমরা অনেক জায়গায় পরীক্ষা এর আগেও দিছি, আগে বিআরইবিতেও এরকম হয়তো, আজকে প্রিলি কালকে রিটেন, কিন্তু এইবার তারা পদ্ধতিতে পরিবর্তন এনেছে। প্রথম দিন প্রিলি এবং 7 দিন পর রিটেন। এটা একটা সুন্দর প্রক্রিয়া বলে আমি মনে করি। একটা স্টুডেন্টের প্রিলির প্রিপারেশন আর রিটেনের প্রিপারেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তা পিএসসির উচিত ছিল এটাকেও চেঞ্জ করা, যেহেতু করে নাই, আমার আপনার কিছু করার নাই। একই সাথে আমি 2টা খাতা পাবো, একটা প্রিলি একটা রিটেন। কিন্তু সব থেকে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে প্রিলিতে পাস না করলে রিটেন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। কিন্তু আমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আমি কিন্তু জানি না আমি প্রিলিতে পাস করছি কি করি নাই। সেই ক্ষেত্রে প্রিলির পাশের যেমন গুরুত্ব আছে, ঠিক তেমনি রিটেন এখন থেকেই পড়ার গুরুত্বও আছে। কারণ আমি যে প্রিলি পাস করব না এই কারণে কিন্তু আমি পরীক্ষার হলে বসবো না যে প্রিলি পাস না করলেই বা কী হবে, আমি রিটেন পড়ি, বা রিটেন পড়ার কি দরকার, আমি শুধু প্রিলিই পড়ি। এটা একটা খুব বড় কঠিন চ্যালেঞ্জ। এই জন্য আমি শুরুতে বলছি জাদুকরি পরীক্ষার হল, যে পরীক্ষার হলে এর আগে কেউ পরীক্ষা দেয়নি, আমি কিংবা আপনি হব প্রথম প্রার্থী যারা এই জাদুকরি পরীক্ষার হলে ঢুকবো। এর আগে যারা রিটেন পরীক্ষা দিত তারা 200 মার্কের জন্য 4 ঘন্টায় যাইতো, তাদের একটা প্রিপারেশন। আর আমার আপনার মেন্টালি কিংবা হাতের যে প্রিপারেশন, এই জায়গায় আমরা খুবই দুর্বল। কারণ আমরা কিন্তু এমসিকিউ বৃত্ত ভরাট করতে খুব ভালো পারদর্শী এবং ওস্তাদ, যারা টুকটুক 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 করে বৃত্ত ভরাট করতে পারি। কিন্তু আমার আপনার কিন্তু এই হাতে রিটেন পরীক্ষায় লেখার স্পিড এত নাই। কারণ আমরা কিন্তু বৃত্ত ভরাটের পাশাপাশি বুয়েটে যখন পরীক্ষাগুলো হয় এত পরিমাণে লিখতে হয় না, যেটা পিএসসিতে লিখতে হবে আমাদেরকে। এই ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই জন্য আমাকে এখন বর্তমান সব থেকে একটা কঠিন বিষয় প্রিলি এবং রিটেন একই সাথে প্রিপারেশন নেওয়া। এই ক্ষেত্রে পিছনের দিকে গেলে আমরা জানতে পারবো যে প্রিলি এবং রিটেনের কানেক্টেড কিছু টপিক আছে। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে সেগুলো উন্মুক্ত করে দিব, আপনি যাতে বাসা থেকে সেগুলো পড়ে প্রিপারেশন নিতে পারেন এবং পরীক্ষার হলে আয়ত্ত করে গিয়ে পরীক্ষা দিতে পারেন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আসতেছে, ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে অ্যান্সার করব। কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা আগে আপনাদেরকে ক্লিয়ার করে দেই, তারপরে আপনাদের সকল প্রশ্নের ইনশাআল্লাহ আমি উত্তর দিব। আলহামদুলিল্লাহ প্রায় 103 জন স্টুডেন্ট আমাকে দেখতেছেন, যারা যেখান থেকে আসেন লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আশা করি যারা যতগুলো ক্লাসই আপনি দেখেন না কেন, এই ক্লাসটা আপনার জন্য ইফেক্টিভ ক্লাস হবে এবং আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এই একটা ক্লাসের কারণে আপনার হয়তোবা বাকি সব পদ্ধতিগুলো চেঞ্জ হয়ে যাইতে পারে। যেখানে হচ্ছে আপনার চিন্তা ভাবনা ছিল একরকম, এই ক্লাসটা দেখার পরে আপনার পুরোটা ব্যতিক্রমী একটা পড়াশোনার প্রতি একটা স্পিরিট পাবেন। তাহলে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে আমি এমসিকিউ পাস না করলে রিটেন দেখা হবে না, এটা আশা করি আপনাদেরকে আর লিখে বোঝানোর প্রয়োজন নাই। যে সেই ক্ষেত্রে আমি একটা ছোট্ট বিষয় আমি ক্লিয়ার করে দেই, কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে একটু অনেক সময় ঝামেলার মধ্যে পড়ে যায় যে আসলে কি হবে, আমি কি এখন এই মুহূর্তে আসলে কি করা দরকার। আমার 100 মার্কের পরীক্ষা হবে, প্রিলি রিটেন একসাথে, এখন আমি কি করব, আমি নতুন প্রার্থী, এর আগে পড়ি নাই বা আমি পড়ছি কিন্তু তারপর আমার কি করা দরকার। এই কারণে আমার হচ্ছে নোটপ্যাডটা ওপেন করা, আমি 2-3 মিনিটের মধ্যে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেই, তারপরে আমি আবার পিছনের দিকে যাব। একটু সময় লাগবে বোঝানোর জন্য। আশা করি এই বোঝানোটা আপনার এই সকল প্রিপারেশনের একটা মৌখিক ভূমিকা পালন করবে। ধরেন আমার কিছু বিষয় এই ক্ষেত্রে, আচ্ছা এটা আমি একটু পরেই বলি, লাস্টের কিছু পয়েন্টটাকে আপনাকে ভেঙে দেই, তাহলে সুবিধা হবে। আচ্ছা আমি পিছনের দিকে গিয়ে বলবো, সমস্যা নেই, ক্লাসটার আসার আগেই বলবো, সমস্যা নেই। আচ্ছা এই পয়েন্টটার ক্ষেত্রে আমি একটা বিষয় বলছিলাম, 100 নম্বরের 1 ঘন্টার বাছাই পরীক্ষা এবং 100 নম্বরের 3 ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইটা ওই যে জাদুকরি পরীক্ষার হল, যেখানে আমি 4 ঘন্টা পরীক্ষা দিব, কিন্তু এই নিচের দিকে এক ক্যাটাগরি ভাগ করে দিছে, যেটাকে বলতেছে ক্লাস্টার পদ্ধতি। এখানে কিন্তু ক্লাস্টার পদ্ধতি ভাগ করার পরে একটা রিটেনের সিলেবাস দিয়ে দিছে, প্রিলির কোনো সিলেবাস দেওয়া হয়নি। কিন্তু আমি আপনি সবাই কিন্তু জানি প্রিলির সিলেবাসটা কী রকম হয় বা রিটেনের সিলেবাসটা কী রকম হয়, এটা আমরা
শেষের দিকে এই পরের স্লাইডে আলোচনা করব, যেটা হয়তো বা পিছনের দিকেই আসে। এই ক্যাটাগরির মধ্যে কিছু ভাগ করে দিছে, যারা ইলেকট্রিক্যাল তাকে এ ক্যাটাগরিতে, যারা হচ্ছে বিশেষ করে আর্কিটেকচার ডিপার্টমেন্ট রিলেটেড তাকে বিতে, যদিও সেখানে সিভিলের কিছু অংশ আছে। সিতে রাখা হচ্ছে আপনার পুরোপুরি কম্বাইন্ড সিভিল, সবারই কিছু কম্বাইন্ড পদ আছে, সরি নিজস্ব পদ, সেটা হচ্ছে ক্যাটাগরি সিতে হচ্ছে সিভিল। ক্যাটাগরি ডিতে আছে সিগন্যাল, মানে এখানে ইলেকট্রিক্যালও আছে কম্পিউটারও আছে, সব কিছু মিক্সড। আর ই হচ্ছে সব থেকে অবহেলিত ডিপার্টমেন্ট মেকানিক্যাল, যেখানে হচ্ছে একটা উদ্ভট রকমের সিলেবাস তৈরি করা হয়েছে। এই জাদুকরি পরীক্ষার হলে আপনার প্রথম অভিজ্ঞতা হবে ই নাম্বার ক্লাস্টার মেকানিক্যাল ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে। এবং এই রিটেনের ক্ষেত্রে কিছু সিলেবাস তারা ভাগ করে দিছে, যেটা আমরা পিছনের দিকে গেলে বুঝতে পারবো। এখন যদি প্রিলির সিলেবাস বা রিটেনের সিলেবাস, মোটামুটি এতটুকু একটা ধারণা আমার আপনার আগে থেকেই ছিল, জাস্ট কিছু তথ্য শেয়ার করা, প্রয়োজনে আমরা এই স্লাইডে আবার আসব। এখন এটা কিন্তু একটা বিষয়, এর সাথে হচ্ছে 5টা ক্লাস্টারে কারা কারা ডিভাইডেড, কে কে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তার একটা উদাহরণ দেওয়া আছে। এখন লাস্ট যখন রেলের একটা মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করছিলাম এবং বলা হয়েছিল মার্চ মাসের শেষ সপ্তাহে পরীক্ষা হবে, তখনও আমি একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি যে আমাকে নিজের ডিপার্টমেন্টকে প্রায়োরিটি দিতে হবে। আমি সিভিল ডিপার্টমেন্ট, আমি কখনোই চাইলে কম্পিউটার ডিপার্টমেন্ট পড়তে পারবো না, যদিও আমি সেখানে আবেদন করছি। কেন করছি এটা আমি জানি না, আমার পদ দেওয়া ছিল, আমি আবেদন করছি। ওই সময় সবাই বিষয়টা বুঝতে পারছেন যে নিজের ডিপার্টমেন্টের গুরুত্ব অপরিসীম, সেটা প্রিলি হোক, রিটেন হোক, ভাইবা হোক। এইখানে আমি চাইলে অন্য ডিপার্টমেন্ট পড়তে পারবো না। আর ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি তো দূরের কথা, এটা তো আমার ভাষায় প্রকাশ করা যায় না। যেখানে আমি অন্য কারো ডিপার্টমেন্ট পড়তে পারতেছি না, আমি ডিপ্লোমা করে আমি ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি আমার মাথায় আসবে না। এখানে কিন্তু ক্লাস্টার এতে দেওয়া আছে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিক্যাল। তার সাথে সে কিন্তু চাইলে নতুন যেটাতে আবেদন করছে ইলেকট্রিক্যালের ক্যান্ডিডেট হিসেবে, সে আবেদন করছে ক্লাস্টার ইতে, স্টোরে তার কিছু পদ ছিল। কথাটা বোঝার চেষ্টা করেন। আর আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি অ্যাপ্লাই করছেন স্টোরে। এখন ইলেকট্রিক্যালের হিসাবে আপনার ইলেকট্রিক্যালের তো সম্পূর্ণ ডিপার্টমেন্ট ক্লিয়ার আছে। আমি ওই তাত্ত্বিক, ব্যবহারিক, রিটেনের যে সিলেবাস, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কি পড়বেন, কতটুকু পড়বেন, কেন পড়বেন, এগুলো পিছনের দিকে যাব। কিন্তু আগানোর জন্য কিছু কিছু বিষয় রিলেটেড এগুলো একটু বলার চেষ্টা করতেছি। সব কিছুই স্লাইডে সাজানো আকারে আছে, টেনশনের কোনো কারণ নেই। আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট স্টুডেন্ট, আপনি স্টোরে আবেদন করছিলেন। আর আপনি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, স্টোরে আবেদন করার পরে স্টোরের সিলেবাস তো ভাই ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি, এর বইয়ের ওজন আমি উঠাইতে পারবো না। এত পরিমাণে ওজন, বলেন কি এত ওজন আপনি উঠাইতে পারবেন না? সম্ভবই না। 4টা বই কেউ আপনাকে দেখাইতে পারবে না। যেহেতু দীর্ঘদিন থেকে 8 বছর থেকে এই লাইনে কাজ করি, এই জন্য দেখতে হয় বইগুলো কেমন, কিরকম। ওজনই তো আমার কুলায় না, পড়বো কখন? 4টা বইয়ের দাম 2000 টাকা, 500 টাকা না কিন্তু ভাই। 4টা বই আমার কালেকশনে আছে। এতটা সহজ না। বই যেখানে দেখেন পড়ে যাচ্ছে, ভাসানোর অপশন নাই, পড়বো কিভাবে? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 4টা বই। আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, এগুলো পড়তে পারবো? সম্ভব না। তাহলে আমি কি জন্য স্টোরের জন্য লাফাচ্ছি যে আমি ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি পড়বো? এই বই তো উঠাইতে পারি না, এত পরিমাণে ওজন। সম্ভব না তো এটা আমার পক্ষে পড়া। আমি এক রাতে ঠেকাই দিতে পারবো না, এটা এত সহজ বিষয় না। এবং 4টা বইয়ের মূল্য মাত্র 2000 টাকা। আপনি কিন্তু এটা চাইলেও কিনতে পারবেন না। আমি নিয়ে রাখছি, দেখছি, কিন্তু মন টানে না যেগুলো পড়বো বা শেষের দিকে যাব। বহুত ঝামেলা আছে। যে সায়েন্সের স্টুডেন্ট তার পক্ষে কিছু বিষয় সহজ, কারণ সে চাইলেই যোজন, বিয়োজন, বেগ, রাশি সহ আরও কিছু ইলেকট্রন বিন্যাস, এগুলো একবার ধারণা দিলেই পারবে। কিন্তু আপনি কমার্সের স্টুডেন্ট ছিলেন বা আর্টসের স্টুডেন্ট ছিলেন, আপনি তো অ্যাকাউন্টিং বা অন্যান্য বিষয়গুলো ভালো জানেন, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট না। এখানে এসে ডিপ্লোমা করে আমি ইলেকট্রিক্যালে করছি, আমি কিন্তু চাইলে ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারবো না। আপনার উচিত হবে ক্লাস্টার এ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথে ফাইট করে এই আপনার একটা পদ নিশ্চিত করা, নট ই ক্লাস্টার, যেখানে আমি
ইলেকট্রিক্যাল হয়ে ইন্টারের বই কিনে এখন পড়বো। এখন আমাকে যদি একটা প্রশ্ন দেওয়া হয় জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, আমার কিন্তু এখানে প্যাচ লাগিয়ে যাবে, আমার অনেক সময় সালে প্যাচ লাগিয়ে যায়, আমি বলতে পারি না। স্টার্লিং বাংলাদেশে কবে আসে যদি প্রশ্ন করা হয়, আমি বলবো 4টা অপশন দেন ভাই, 9 এপ্রিল, 6 এপ্রিল, 12 এপ্রিল, 15 এপ্রিল, এটা একবার শিওর সাম্প্রতিক, তারপর আমার মনে থাকে না। তাহলে আমি কি কারণে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হয়ে ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে মাতামাতি করতেছি যে এখন ভাই ক্লাস্টার ইর কি হবে, আমি তো ইতে আবেদন করছি, আমি তো এতে আবেদন করছি, 5টা আবেদন করছিলাম, কি হবে? আপনি পরীক্ষা দিতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই যে আপনি পরীক্ষা দিতে পারবেন না, কিন্তু আপনি এগুলো পরে সময় নষ্ট না করে কি পড়বেন পরে বলবো। টার্গেট রাখেন, আপনি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, ক্লাস্টার এ ইলেকট্রিক্যালের, আশা করি সবাই বুঝতে পারছেন। ইলেকট্রিক্যালের ক্লাস্টার এ বুঝে আসলে জানাবেন যে আমি ইলেকট্রিক্যাল বুঝছি ভাই, আমি ডিপার্টমেন্ট ক্লাস্টার এ পড়বো, সমস্যা নেই, তাত্ত্বিক প্র্যাকটিক্যাল আমি বুঝাই দিব, অসুবিধা নেই, কিন্তু আমি ক্লাস্টার এ পড়বো ইলেকট্রিক্যালের, ইতে অ্যাপ্লাই করলেও লাভ নেই, যদিও আমি কিন্তু আলাদা দিনে আলাদা সময় পরীক্ষা দিতে পারবো, কিন্তু আমি ই পড়ে লাভ হবে না। ইর সিলেবাস এর সিলেবাস, এই যে আকাশ এই যে মাটি, তফাৎ উপর আর নিচ, আমি উপর থেকে এই স্টোরে এসে আবেদন করে থাকলেও পরীক্ষা দিয়ে আমার লাভ হবে না, কারণ আমি চাইলেও ইন্টারের এই সিলেবাস কমপ্লিট করতে পারবো না। আশা করি যারা ইলেকট্রিক্যালের বোঝা হয়ে গেছে। এখন এই জায়গায় একটা বিষয়, সেটা হচ্ছে উপসহকারী ওয়ার্কার্স অ্যাসেস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিষয়সমূহ, অর্থাৎ এত কিছু জানার দরকার নেই ভাই, সিভিল হচ্ছে ক্লাস্টার বি, এই সিভিলই হচ্ছে আপনার প্রধান এবং প্রথম টার্গেট, ক্লাস্টার বিতে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পিঁপড়া গেছে নাকি? সমস্যা নেই, বুঝতেছি না, পিঁপড়া টিপড়া ঢুকছে নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সিভিল ডিপার্টমেন্টের ক্ষেত্রে এইখানে আমি অর্থাৎ পুরো সিভিল, আমার টার্গেট আমি সিভিল ডিপার্টমেন্ট ক্লাস্টার বি, আমি অ্যাপ্লাই করছিলাম ইতে, আমার ওই সময় পথ ছিল, আমি তো জানতাম না স্টোর মানে হচ্ছে আপনার ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি, আমি তো মানুষটা অবুঝ, আমি এত বুঝি না ভাই, কিন্তু আপনি আমাকে এখন বুঝবান হওয়ানোর জন্য এই ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি দিতে চাচ্ছেন, কিন্তু আমি এই ক্লাস্টার বিতেই পরীক্ষা অংশগ্রহণ করব। যদিও সিভিলরা বলতে পারেন ভাই আমি তো ইতে আবেদন করি নাই, আমি তো আবেদন করছিলাম এই যে ক্লাস্টার সি, এটাও তো সিভিল, এটা কি আপনি দেখেন না? আমি দেখছি, কিন্তু এইখানকার সাবজেক্টগুলো দেখছেন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রজেকশন, এইরকম কোনো সাবজেক্ট সিভিলের ছিল? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রজেকশন এরকম কোনো সাবজেক্ট তো সিভিলের ছিলই না, তাহলে সিভিলের হয়ে আপনি কিভাবে আবার বলতেছেন ক্লাস্টার সিতেও আমি কম্পিটিশন করব? ভাই চাইলেই তো পরীক্ষা দেওয়া যাবে, কারণ আপনি বলছেন ক্লাস্টারের আওতায় একাধিক পদে আবেদন করলে উক্ত ক্লাস্টারের একটি পরীক্ষাতে অংশগ্রহণ করবেন, তবে ভিন্ন পরীক্ষার্থী ভিন্ন ভিন্ন ক্লাস্টারের একাধিক পদে আবেদন করে থাকেন, তবে তাকে সকল ক্লাস্টারেই পরীক্ষা দিতে হবে। আপনি এতে আবেদন করছেন, ইতে দিতে পারবেন, আপনি ক্লাস্টারে সিভিল ওই সময় বিতে করছেন, সিতে করছেন, ইতে করছেন, পরীক্ষা দেন, পড়া লাগবে না, আপনার তো পড়ে তারপরে যাইতে হবে, প্রিপারেশন লাগবে। এখন আপনি নন পড়লেন, ডিপার্টমেন্ট পার্টটাও পড়া লাগবে, চেষ্টা করবেন ক্লাস্টার বিতেই টার্গেট রাখার জন্য, এরপরে হচ্ছে বাকি, কারণ এই সিটা মূলত আর্কিটেকচার ডিপার্টমেন্টের, সিভিলের না, আর্কিটেকচার ডিপার্টমেন্টেই হয়। দেখবেন ডিপার্টমেন্টের নাম হচ্ছে ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং, একটা সাবজেক্টই আছে আর্কিটেকচারের, এই জায়গায় কম্পিটিশন করবে আর্কিটেকচারের স্টুডেন্টরা, আর্কিটেকচার স্টুডেন্টের সাথে কিন্তু সিভিল হয়ে আপনি এই ড্রয়িংয়ের বিষয়গুলো কখনোই পারবেন না, তাদের যে ড্রয়িংয়ের নলেজ আপনার ড্রয়িংয়ের নলেজ হিউজ পরিমাণে ডিফারেন্স আছে, যেখানে আপনি ডিপার্টমেন্ট পার্টে মাইর খেয়ে যাবেন। চেষ্টা করবেন, আমার টার্গেট ক্লাস্টার বি, সবার জন্যই নিজ নিজ ক্লাস্টার, আমি সবগুলো ক্লাস্টারেই আবেদন করছি, সবগুলো ক্লাস্টারেই পরীক্ষা দিতে পারবো, কোনটাতে পরীক্ষা দিব অনেক মনিকার প্রশ্ন পাইছি, আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি সিভিল হিসেবে আমি কোন ক্লাস্টারকে টার্গেট করে আগাবো, কিন্তু ক্লাস্টার সিতে আমাকে পরীক্ষা দিতে কেউ নিষেধ করে নাই যে আপনি পরীক্ষা দিতে পারবেন না, আপনি দিতে পারবেন, কিন্তু বিটা আগে ভালো করে পড়েন, এরপর সিতে আপনি পরীক্ষা দিয়েন, প্রিপারেশন তো একই, না করি নাই যে সিতে ইতে দিয়েন না, কিন্তু ইটা ঝামেলা, এটা শেষের দিকে আসলে ই নিয়ে আমি আপনাকে বলবো। সেম অ্যাজ ডি,
ডিতে কিন্তু আপনার সিগন্যাল টেলিকমিউনিকেশন অর্থাৎ কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে আছে এবং এছাড়াও ইলেকট্রিক্যালের প্রার্থীরাও এখানে আবেদন করছে। এই জন্য এটা মিক্সড ডিপার্টমেন্ট। আপনি চেষ্টা করবেন কম্পিউটার, তার তো ওয়ে নাই, এই ওয়ে কিন্তু ওই ওয়ে না, এইটা হচ্ছে পদ ওয়ে। আর আমি যেটা বলছি হচ্ছে রাস্তা। কম্পিউটারে কিন্তু আর কোনো ওয়ে নাই যে সে অন্য কোনোটাতে পরীক্ষা দিবে, তাকে ক্লাসটা ডিতেই পরীক্ষা দিতে হবে। এই জন্য কম্পিউটার ডিপার্টমেন্ট রিলেটেড যে সাবজেক্ট আছে নেটওয়ার্কিং সহ বাকি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের বেসিক কিছু কনসেপ্টের ধারণা আপনাকে নিতে হবে কোথায়, ওই ডিপার্টমেন্টের তাত্ত্বিক কিংবা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। বোঝা গেছে আশা করি। ক্লাস্টারি যেটা হচ্ছে হাতে হারিকেন আর বাকিটুকু বললাম না, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। যখন থেকে সার্কুলারটা দেওয়া হয় তখন থেকে বলা হচ্ছে ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি ভাই আমি পারি না, আমি পড়তে পারবো না, এই যে 4টা বই আমি দেখাইলাম এগুলো আমি উঠাইতেই পারি না, কিনতেও পারবো না, টাকাও আমার কাছে নাই, আমাকে পরীক্ষা দিতে হবে ভাই, ইন্টারের ফিজিক্স কেমিস্ট্রি আমাকে পড়তে হবে। বিগত লাস্ট যারা মেকানিক্যালের কিংবা পাওয়ার বলেন আরএসি বলেন তারাও তো এইটারই একটা অংশ। মেকানিক্যাল একটা বৃহৎ পার্ট যেটা ভেঙ্গে পাওয়ার আরএসি অটোমোবাইল তৈরি হয়েছে। লাস্ট একটা চিঠি প্রকাশ মানে পিএসসিতে দেওয়া হয়েছিল, ওখানে বিস্তারিতভাবে লেখা আছে কিন্তু খুব বেশি ফলপ্রসূ হয় নাই। ওই ফোনটা কই, অমিতকে দেন, কাজ করুক, অমিতকে দেন। খুব বেশি ফলপ্রসূ হয় নাই, কারণ আমি যদি পিএসসিতে গিয়ে কথা বলি অথবা যে না কথা বললে কিন্তু এটার সমস্যার সমাধান হবে না। পরবর্তীতে সিদ্ধান্ত আসে এখানে যে লাস্ট আগামী রবিবার গাজীপুরে এসএইর মোড়ে একটা মিটিং হবে। এই মিটিংয়ে একটা কমিটি তৈরি করা হবে। কোন রবিবার? এই যে রবিবার, আজকে বৃহস্পতিবার শেষ, শুক্র শনি রবিবারে একটা কমিটি তৈরি হবে একত্রিতভাবে স্থান হয়ে। আপনি হয়তো বা ফেসবুকে পোস্ট দিব, দেখতে পারবেন। মোটামুটি ভিতরগত সিদ্ধান্ত হয়ে গেছে। এই কমিটি পিএসসিতে গিয়ে শেষবারের মতো চেষ্টা করবে, যদি প্রশ্ন না তৈরি করা হয়ে থাকে দেন পরিবর্তন আনা সম্ভব। আর যদি প্রশ্ন তৈরির কাজ শুরু হয়ে যায় তাহলে আপনার দেওয়ালে মাথা দিয়ে বাড়ি দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। কারণ কি, ওই যে আমি একবারেই বলছি, আমি মেকানিক্যালের স্টুডেন্ট, যে 4টা বই দেখাইছি এই 4টা বই ফিজিক্স কেমিস্ট্রির প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, ফার্স্ট পেপার ফিজিক্স, সেকেন্ড পেপার ফিজিক্স, ফার্স্ট পেপার কেমিস্ট্রি, সেকেন্ড পেপার কেমিস্ট্রি, আমার আপনার পড়া সম্ভব না। এটা পড়তে যাই আমি ওই প্রিলির সব কিছু আর রিটেনের বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সব কিছু ভুলে যাব, কিন্তু এইটা যদি পড়তে যাই লাস্ট সর্বশেষ চেষ্টা। এই জন্য যারা মেকানিক্যালের ক্যান্ডিডেট আমার কথা শুনতেছেন বা গাজীপুরে আসেন, পরে দেখবেন রবিবারের আগের সময় থাকবে, ফেসবুক প্রত্যেকটা গ্রুপে আমি পোস্ট দিয়ে জানাই দিব মেকানিক্যাল বিকাল বেলা হবে এই মিটিংটা। কখন মানে কোথায় হবে এই স্থানটা নির্ধারণ হবে এবং বিকাল 4টা আর 5টায় রবিবারের দিন টাইম ফিক্সড হয়ে গেছে। কখন একত্রিত হব তার জন্য একটা টিম তৈরি করা হচ্ছে। এই টিম এবং আমি সহ সব জায়গায় পোস্ট দিয়ে দিব। যদি চান যে সিলেবাস পরিবর্তন হোক তাহলে আপনাকে সেখানে আসতে হবে, মিটিংয়ে অংশগ্রহণ করে সিদ্ধান্ত অনুযায়ী 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন যেই কয়জনের সিদ্ধান্ত হবে তারা পিএসসিতে গিয়ে নতুন করে কথা বলবে, যেখানে আমি 2টা বিষয়ের সমাধান পাবো। একটা হচ্ছে ক্লাস্টারি চেঞ্জ অথবা ক্লাস্টারিতে আসলে আমি ওই ইন্টারে 4টা বই পড়বো নাকি অন্য কোনো বিষয়ে পড়বো, এইটা সহ প্রিলির একটা ক্লিয়ার রুটিন কিংবা সিলেবাসের ধারণা আমি চাই। আমি থাকতে চাই না বিজ্ঞান, আইসিটি, ম্যাথ যে কোনো একটা জগা খুচুরি মার্কা আমাকে দিয়ে দিবেন আর আমি 2-3 হাজার টাকা দিয়ে পরীক্ষা দিয়ে এখানে আবার নিরাশ হয়ে আসবো, এরকমটা চাই না। একই সাথে সবগুলো হবে। এই জন্য যারা মেকানিক্যাল সহ অন্য ডিপার্টমেন্টের তারাও চাইলে আসতে পারেন, নিষেধ নাই। যে সিভিল হয়ে তো আপনি ক্লাস্টারিতে পরীক্ষা দিবেনই, যদি চান প্রিলির আমি একটা ধারণা চাই সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন। ওখানে কিন্তু ধারণা দেওয়া হবে না প্রিলির সিলেবাসের, যে আমি আসলে ওই ময়দানে প্রিলির সিলেবাস নিয়ে জানতে পারবো। আমি পারবো পিএসসিতে গিয়ে কি সিদ্ধান্ত হচ্ছে এইটা জানতে। কারণ আমি যদি প্রিলির সিলেবাসের পুরোটা না জানি অসুবিধা নাই, আবার অসুবিধা আছে। 3টা বিষয় ক্লিয়ার, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান হবে। পরেরটা কি হবে আমার জানলে
প্রিপারেশনটা নিতে সহজ হবে ভাই, এত টেনশন ভালো লাগে না, কোনটা পড়বো কোনটা পারবো না। একদিন একজন পোস্ট দেয় বিজ্ঞান, একজন আইসিটি, একজন ম্যাথ, একজন পুরা নন, একজন সব ডিপার্টমেন্ট, আমার আর মাথা কাজ করে না। এই জন্য যাওয়া দরকার। ক্লাস্টারই নিয়ে তাদের প্রশ্ন ছিল, আমি বলে দিছি রবিবার হয়তো বিকাল 4টা আর 5টা কোথায় হবে জানতে পারবেন। একটু ফেসবুকে খেয়াল রাখবেন, আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে আমরা পোস্ট দিয়ে জানাই দিব। অনেক শুরুতে অনেকের প্রশ্ন। আচ্ছা একটু বললাম, কিছু প্রশ্ন দেখে নেই আবার বলবো। ওয়ালাইকুম আসসালাম। সাজাদ হোসেন আহাদ ভাই বলছে আমি গতবার অসুস্থর কারণে এক্সাম দিতে পারিনি রেলওয়ে, তো এইবার যারা দিতে পারেনি তাদের এক্সাম দিতে দিবে না। না আমি এটা ক্লিয়ার করে দিছি, আশা রাখেন, হতাশ হয়েন না, দোয়া করেন। রবিবারের দিন যখন যাওয়া হবে তখন আশা করা যায় যদি সমাধান পাওয়া যায়, পাইলেও পাওয়া যাইতে পারে। মেহেদি হাসান ভাই বলছেন স্যার রিটেনের ডিপার্টমেন্ট পার্টের জন্য কোন বুক পড়বো, কোন ডিপার্টমেন্ট এটা মেনশন করে দেন, আমি আপনাকে বলে দিচ্ছি। মেহেদি হাসান রাজু ই ক্লাস্টার নিয়ে বলেন, বিস্তারিত বলে দিছি ভাই এতক্ষণে, আশা করি যদি থাকেন জানি গেছেন। তৌহিদ মিয়া প্লিজ সিলেবাসটা বুঝাই দেন একটু ক্লাস্টারে। হ্যাঁ বুঝাই দিব, এরপরে আসবো সিলেবাসে। পবিত্র কুমার প্রিয় ক্লাস্টার ই টেকনিক্যাল 40 এমসিকিউ কোন টপিকসে হবে? ক্লাস্টার ই টেকনিক্যাল 40, ক্লাস্টার ই টেকনিক্যাল 40 হবে এমসিকিউ, এটা কিন্তু কোথাও বলা নাই, সেক্ষেত্রে ক্লিয়ার করার কোনো অপশন নাই। আমরা জানি তাত্ত্বিক এবং ব্যবহারিক মিলে ডিপার্টমেন্ট 40, নন 60 এমসিকিউ হবে, কোথাও বলা নাই। সেক্ষেত্রে আমার আপনার এমসিকিউ পড়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর আমরা কিন্তু সারা জীবন এমসিকিউ পড়েই যাচ্ছি। এখন আপনি ক্লাস্টার ই মেকানিক্যাল, আপনাকে যদি বলা হয় থার্মোডাইনামিক্স থেকে প্রশ্ন, হাইড্রোলিক্স, স্ট্রেন্থ, তারপরে হচ্ছে মেকানিক্স, আপনি কিন্তু 10টা ধরলে 5টা পাবেন। আর 5টা ওই ডেট দিলে পড়িয়েন, অযথা ডিপার্টমেন্টের এমসিকিউ না পড়ে বাকি যেগুলো বলা হবে সেগুলোতে ফোকাস দেন। এমডি মাহফুজুর রহমান মাহফুজ ই ক্লাস্টার স্যার প্রিলি সিলেবাসে নন ডিপার্টমেন্ট 60, বিজ্ঞান 40। এই 40 মার্ক আসলে বিজ্ঞান বলতে পদার্থ রসায়ন থেকে হবে নাকি দৈনন্দিন বিজ্ঞান? দৈনন্দিন বিজ্ঞান না, পদার্থ রসায়ন। 4টা বই দেখাইছি ভাই, ওজনে ভাল লাগে না, আবার উঠে দেখাবো, ঠিক আছে? এই 4টা বই আপনাকে পড়তে হবে না, একটু ধৈর্য ধরেন। ক্লাস্টারই গাজীপুরে থাকলে রবিবারে খোঁজ খবর রাখেন, একটা মিটিংয়ের সিদ্ধান্ত হবে, সেখানে আসবেন যাতে সবাই মিলে ওখানে গিয়ে একটা সহজ উপায় বের করে নিয়ে আসতে পারি। অন্ততপক্ষে ক্লাস্টারই প্রতিবারই মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাথে বৈষম্য হয়, কেউ কথা বলে না, আওয়াজ তোলার কেউ নাই। আপনি আসেন, আমরা এবার আওয়াজ তুলবো। এর আগেও বলছিলাম, তখন আমাকে কথা দিয়েছিল ভাই ক্লাস্টারই নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমি শুধুমাত্র চিঠি ছাড়া আর কিছু দেখতে পারি নাই। আবারও কথা বলছি, এবার আশ্বস্ত করছে ক্লাস্টারই নিয়ে আমরা বসবো। একটু সময় দিয়ে ফেসবুকে একটু পোস্ট দিয়ে দিবেন, আমাকে জানাইলেই আমি আপনাদেরকে জানাই দিব। স্যার আমার জন্য দোয়া করেন। শাহজালাল স্যার আপনি তো আগে থেকেই সেরা, বর্তমান পলিটেকনিকের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে আসেন, অফিসে দেওয়া থাকলে আসেন, চা খাবো, একসাথে গল্প করব, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকলো। এমনি রাকিব সবগুলো ক্লাস্টারের পরীক্ষা কি একই দিনে হবে? না, একই দিনে সব ক্লাস্টারের পরীক্ষা হলে মাইলের উপর কোনো ওষুধ নাই, এটা যদি পরে বলে। একই দিনে সব ক্লাস্টারের পরীক্ষা হবে না, আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে। এই ক্ষেত্রে একদিন না 2 দিন গ্যাপ থাকবে, এটা পরবর্তী দিন নোটিশে আপনি জানতে পারবেন। আপনি এই ক্লাস্টারের হয়ে ইতেও পরীক্ষা দিতে পারবেন, এতেও পরীক্ষা দিতে পারবেন, এই জন্য আলাদা দিনে হবে, একই দিনে হবে না। মিসাইল মোস্তাক ভালোবাসা। অভিরাম স্যার আপনার জন্য ভালোবাসা। নিচের দিকে ক্লাস্টার আরিফুর রহমান গালিব ক্লাস্টার ইতে 40 মার্ক, ফিজিক্স কেমিস্ট্রি কীভাবে প্রিপারেশন নেব বলে দিছি, ওটা আমার আপনার পড়ার সাধ্য নাই। আসেন রবিবারে গাজীপুরে থাকলে, নাহলে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করেন, কি হয় না হয় জানতে পারবেন, নাহলে আমার আইডিতে মেসেজ দিয়ে চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। সাকলাইন সাকিব আমিও আসি স্যার ক্লাসে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। রাকিব সরকার জয় পাওয়ার ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বলেন প্লিজ। অনেক কিছু বলতে চাই। পাওয়ার ডিপার্টমেন্টও এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাথেই, মেকানিক্যাল, পাওয়ার, তারপরে হচ্ছে আপনার আরএসি, এরপর অটোমোবাইল, এতটুকুই বলার। বাকি এর আগে ই ক্লাস্টার নিয়ে বলছি, আরও বলবো। রবিবারে আসেন। ফ্রি থেকে ডিপার্টমেন্ট থাকবে হালিমা আক্তার, এটা শিওর না ডিপার্টমেন্ট থাকবে কিনা, যেটা আমার ক্লিয়ার করা হচ্ছে, একটু পরেই ক্লিয়ার করব। ডিপার্টমেন্ট থাকার অপশন নাই, থাকলেও আমি যে ডিপার্টমেন্টের হই না কেন আমি পারবো ওই সময় পড়তে। সারাদিন ডিপার্টমেন্ট পড়তেছি, এমসিইউ পড়তেছি,
এইটা নিয়ে কোনো টেনশন নাই। আর আমরা গতবার যারা আমাদের এখানে পরীক্ষা দিছে তাদেরকে বলছিলাম ডিপার্টমেন্ট পার্টটা ক্লিয়ার রাখেন। যারা পরীক্ষা দিছে প্রায় 250 থেকে 300 জন, তাদের ক্লিয়ার আছে। আপনি যদি পরীক্ষা নাও দিয়ে থাকেন অসুবিধা নাই, আপনি পারবেন 20টার মধ্যে 10টা হইলেও পারবেন, 10টাতেই হবে, অসুবিধা নাই। প্রিলি ডিপার্টমেন্ট ক্লিয়ার না করলেও বাকি যেগুলো আছে সেগুলো এখন ক্লিয়ার করে দিব, একটু ধারণা নিয়ে নিন। হাসান আলী, লিখিততে কি বিষয়ভিত্তিক আলাদা পাস মার্ক পেতে হবে? লিখিততে পাস না ভাইয়া, লিখিততে 5 মার্ক আলাদা পাইলে প্রার্থী খুঁজে পাওয়া যাবে না যে তাকে চাকরি দেওয়া হবে। পাসের কোনো কথা নাই। প্রিলি পাস করলে রিটেন খাতা দেখা হবে, আর রিটেনে পাস করলে ভাইভাতে যাইতে পারবেন। এই জন্য কত পাস মার্ক হবে এটা ক্যান্ডিডেটের পরীক্ষার উপর ডিপেন্ড করবে। 100 মার্কের মধ্যে 50 হইতে পারে, 40 হইতে পারে, 60 হইতে পারে, কিন্তু আলাদা আলাদা না। বাংলায় মার্কে তো 20, ইংরেজি মার্কে 20, সাধারণ জ্ঞান মার্কে 20। এখানে আবার কিভাবে পাস করবে? এখানে পাসের অপশন নাই। সোহান স্যার, ক্লাস্টার ইতে মেকানিক্যাল সহ একটু উপরে উঠান। আসে না তো, যে নিচে নিচে ক্লাস্টার ইতে মেকানিক্যাল বা অন্য ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করেছে, মেকানিক্যালের প্রশ্ন করা সম্ভব না শুধু, এই জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, কিন্তু না স্যার, কথা ঠিক আছে। যেখানে একটা বিষয় হচ্ছে বাকিরা কিন্তু একটা সুযোগ পাচ্ছে, সেই হিসাবে এইখানে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, বা অন্য কিছু করতে পারতো মেকানিক্যালের জন্য। যে সেম অ্যাজ না, আপনি যেহেতু বলতেছেন এটা একটা কম্বাইন্ড মানে পদ, যেখানে সিভিল আবেদন করছে, কম্পিউটার ইলেকট্রিক্যাল করছে, কম্পিউটার করছে, কিন্তু দিন শেষে কিন্তু মেকানিক্যাল দিকে হাতে হারিকেন, সে কিন্তু এটা আবার পড়তে পারবে না ফিজিক্স কেমিস্ট্রি। আর শুধু দৈনন্দিন বিজ্ঞান পড়ে তো লাভ নাই, হয়তোবা সে পিএসসি রিটেনের বিগত বিজ্ঞান প্রশ্নগুলো পড়তে পারবে, কিন্তু এই 4টা বই পড়া তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য একটা দুশ্চিন্তার বিষয়। বাকিদের জন্য সুখবর, যারা 2টা পরীক্ষা দিতে পারতেছে, কিন্তু মেকানিক্যাল পাওয়ার আরএসসি ডিপার্টমেন্টের হাতে হারিকেন, সে আর এই সুযোগটা পাচ্ছে না। এই জন্য একটু চেষ্টা করা উচিত, এবং সবাই এই চেষ্টাটা করতেছে যে কিছু একটা করেন, যাতে করে কমপক্ষে মেকানিক্যালরাও একটা সেকেন্ড চান্স পায়। সবাই সেকেন্ড চান্স পাচ্ছে, আমি কেন পাবো না? কারণ এই স্টোর পটটা মেকানিক্যালেরই ছিল, বাকিদেরকে ওই সময় সেখানে করা হয়েছে, যেহেতু ব্রিজ ছিল, ব্রিজে অনেকে আবেদন করছে, স্টোরে করছে। যাই হোক, মেকানিক্যালের একটা সুযোগ চায়। ফজলে রাব্বি ভাই, ব্যবহারিক বিষয়টা একটু ক্লিয়ার করেন। আসতেছি আস্তে ধীরে, একটু দাঁড়ান। জামিল হোসেন, তাহলে কি 27 তারিখ হবে? 25 শুক্রবার, হ্যাঁ 27 তারিখ, 27 তারিখ রবিবার, হ্যাঁ 27 তারিখে হবে। মাহফুজুল হক মাহফুজ স্যার, প্রতিটি বিষয় কি আলাদা আলাদা পাস করতে হবে? না, আলাদা আলাদা পাস করলে হবে না। মূল বিষয় প্রিলি পাস, রিটেনের খাতা দেখা, আলাদা পাসের অপশন নাই। আপনি একটা ওই গতানুগতিক আগের বিষয়টা ধরে রাখছেন, আগে কিন্তু হয়তো আলাদা আলাদা পাস করতে হইতো, কিন্তু দিন যত যায় প্যাটার্ন পরিবর্তন হয়। ওই প্যাটার্ন পরিবর্তন হওয়ার কারণেই বলা হয়েছে প্রিলি পাস, রিটেনের খাতা দেখা। আর প্রিলি পাস করতে পারলেই রিটেনের খাতা আমার দেখবে, আলাদাভাবে পাস করার অপশন নাই। বাংলায় পাস, ইংলিশে পাস, ম্যাথে পাস, এরকম অপশন নাই। মেহেদি হাসান ভাই বলছেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রিটেনের জন্য কোন বুক ফলো করতে হবে? আসতেছি রিটেনের দিকে। সোহানুর রহমান স্যার, আবার যে কিছু বড় ভাই পিএসসিতে গিয়েছিল, পরীক্ষা দেয়নি, তারাও হয়তো পরীক্ষা দিতে পারবে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি চেঞ্জ করতে চায় না। হ্যাঁ, ওই লাস্ট যেটা সোহান স্যার দিছিল নোটিশ বা চিঠিপত্র, যেটাই ওই চিঠিপত্রটা দেখছি, কিছু কথা হয়েছে, এটা চাচ্ছে না, কিন্তু যাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে এই মূলত ফিজিক্স কেমিস্ট্রিটা নিয়েই। এখন ফিজিক্স কেমিস্ট্রিটা ক্লিয়ার করে দেখ যে কোন ফিজিক্স কেমিস্ট্রি। তারা এইচএসসি বলছে, এইচএসসিরা চেঞ্জ করে দিয়ে আমাদের বিজ্ঞানে অ্যাড করুক, সেখানে একটা কম্বাইন্ড ফাইটিং হবে, সকল ডিপার্টমেন্ট পরীক্ষা দিতে পারবে, ওই সেই জুনিয়র ইনস্ট্রাক্টরের মতো। ওইখানেও কিন্তু ওই বিজ্ঞান এবং ম্যাথ অ্যাড করে একটা ফাইট হয় প্রিলিতে। এই বিজ্ঞানটা অ্যাড করে দেখ, যেখানে আমরা পদার্থ, রসায়ন, বায়োলজি আমাদেরগুলো যাতে আমরা পড়ে যেতে পারি, এই ইন্টারেরগুলো না। ইন্টারের সিলেবাস তো হিউজ, এই জন্য এটা একটু ক্লিয়ার করে দিলেই যে ইন্টারের না, অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো পড়ি দৈনন্দিন বিজ্ঞান টাইপ, তাহলেই হয়ে যাবে, তাহলে আর কারো অবজেকশন থাকবে না। আশা করা যায় মেকানিক্যালরাও তখন পরীক্ষা দিতে কষ্ট থাকলেও স্বাচ্ছন্দ্য বোধ করে পরীক্ষা দিবে। মোহাম্মদ শাহামুদ্দিন 52 পি ব্যাচের ছাত্র স্যার, শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ছাত্র থাকার জন্য। আরও অনেক দূরে আসেন, অনেকগুলো বেশ দেখা যাচ্ছে। আস্তে আস্তে যাই শেষের দিকে, অনেক বিষয়। তাইলে কিছু থাকলো নন ডিপার্টমেন্টের বই, আমরা আসতেছি পিলির জন্য কি পড়বো, কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই উপরে কোথায় ভুল হচ্ছে? আচ্ছা আচ্ছা, জি বড় ভাইয়া, না ভুলটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হইতো হেদায়েত ভাইয়া বা স্যার, যাই বলেন না কেন।
ভুলটা যদি একটু ক্লিয়ার করে দিতেন আমরা জানতে পারতাম। মানুষ মাত্রই ভুল, ভুল হইতে পারে। আমিও শিখতেছি, স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করতেছি। যদি কোনো ভুল হয়ে থাকে, আপনি যেহেতু বড় ভাই, সেক্ষেত্রে আপনি একটু ভুলটা এখানে সংশোধন করে নেন। আমিও শিখি, স্টুডেন্টরা শিখুক। দিন শেষে সবার একটাই প্রত্যাশা, বাংলাদেশ রেলওয়েতে আমার একটা পদ দরকার, অনেক আবেদন করছি, আমি পরীক্ষা দিয়ে টিকতে চাই। এই জন্য আপনারও সহযোগিতার প্রয়োজন। কমেন্টে জানাই দিলে স্টুডেন্ট জন্য ভালো হয় যে কী করলে উপকার হয়, কিংবা যদি গাজীপুরে থাকেন সম্ভব হলে একটু লাইভ করেন বা এখানে আসেন, একটু কথা বলি। আপনিও আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেন যদি এই মুহূর্তে থাকেন। ওয়েলকাম, অফিস রাত 1টা পর্যন্ত খোলা থাকবে, চাইলে স্টুডেন্টের সামনে ছড়াই দিতে পারেন কী করলে স্টুডেন্টের উপকার হয়। এতটুকুই বলবো আর কি, যেহেতু আপনি কমেন্ট করছেন। নিচের দিকে গিয়ে একটু দেখা। আচ্ছা, তাহলে আমরা একটু পিছনের দিকে যাই, শেষে পিছনের দিকে আগাই। ইয়ে দিন। আচ্ছা, তাহলে একটু সামনের দিকে আগাই। আচ্ছা, প্রিলির যে সিলেবাসটা আমাদের সামনে ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20। এইটা কিন্তু কমন। বলেন কিভাবে কমন? ওখানে যে 100 মার্ক লেখা ছিল, আপনি কিভাবে জানেন 3টা বিষয় কমন? ভাই, যে কোনো পরীক্ষা দিতে গেলে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান পিএসসিতে শিওর, কারণ পিএসসিতে কিন্তু বিগত পরীক্ষাগুলোতে ম্যাথ আসে নাই। আর এইবার আসলে আগেই বলে দিত যে জেনারেল ম্যাথ থাকবে। ওই জেনারেল ম্যাথের মধ্যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানসিক দক্ষতা বহুত কিছু আছে, ওটা হিসাব পড়ে। কিন্তু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এইটা হচ্ছে কমন। আপনাকে সবার আগে এইটা মাথায় রেখে এই অনুযায়ী পড়া স্টার্ট করতে হবে। বলে বাকি 40 পড়বো না, বাকি 40 যখন সিদ্ধান্ত হবে তখন পড়িয়েন। আবেগের বসে সব পড়ে লাভ নাই। হয় পড়া যায় সব, পারা কিন্তু যায় না। ওই 4টা বই যে দেখেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, পড়তে পারবো না তো, ওজনই তো সামলাইতে পারতেছি না আমি। একে গরম, দ্বিতীয় 4টা বইয়ের যে ওজন উপরে উঠাইলে আমি নিচে পড়ে যাই। এত পরিমাণে এই মোটা মোটা বই পড়া যাবে, পারা যাবে না। ফার্স্ট কাজ হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এইটাতে 60 মার্ক ভাই, কম মার্ক না, 60 মার্ক। এই 60 মার্কের ভিতরে কম্পিটিশন হবে। বাকিগুলোতে এইটাতে কিন্তু যখন ক্লিয়ার ধারণা আসবে তখন কম্পিটিশন হবে। এখন তো ভাই কম্পিটিশন হবে না, এখন অনেকে পড়তেছে না। বলেন বিজ্ঞান পড়তেছে, আইসিটি পড়তেছে, ভাই পড়ুক। আমি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানটাই পড়ি। কারণ বিজ্ঞান যে পড়তেছে ও যদি সাধারণ জ্ঞান না পড়ে, আমি সাধারণ জ্ঞানে মার্ক বেশি পাবো, ও বিজ্ঞান দিয়ে মার্ক উঠাইতে পারবে না। বিজ্ঞান বই আমি আপনার বহুত আগে পড়ছি, এখন পড়ি নেই। আইসিটি হইতে পারে, বিজ্ঞান হইতে পারে, ডিপার্টমেন্ট হইতে পারে। ডিপার্টমেন্টে আমি যেটা বলছি, 40 মার্ক যদি এমসিকিউ আসে, এগুলো আমরা কিন্তু সব সময় পড়ি, পারবো, ওই সময় রিভিশন দিলেই হবে। প্রিলি না টিকলে রিটেন পরীক্ষা দিতে পারবো না। টার্গেট প্রিলি প্লাস রিটেন, শুধুমাত্র একটা বিষয় না। এই জন্যই আমি শুরুতে বলছি জাদুকরি পরীক্ষার হল এই সেই পরীক্ষার হল না। এই পরীক্ষার হলে কিন্তু ভাই এর আগে কেউ ঢুকে নাই, এইবার আমাকে আপনাকে ঢুকানো হবে। টার্গেট বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের বিষয়গুলোর ক্লিয়ার কনসেপ্ট রাখা। এই 40টা পরে দেখব। এই 60-এর মধ্যে কিন্তু আমি চাইলেই 30, 35, 40 উঠাইতে পারি। কেমনে ভাই? চেষ্টা চালাইতে হবে। আমাকে কিন্তু এমন কঠিন প্রশ্ন করবে না যে আমি প্রিলি টপকাইতে পারবো না ভাই। এখন এমন যদি কঠিন প্রশ্ন করে যে আমি প্রিলি টপকাইতে না পারি, তাহলে রিটেন খাতা দেখবে কার? একে তো যারা 5 তারিখে পরীক্ষা দেয় নাই তাদেরকে বলতেছে যে পরীক্ষা দিতে দিব না, বাদ দিব। তারাও যদি পরীক্ষা দেয়, প্রিলি এমন দাঁত ভাঙা প্রশ্ন করলো যে আমি অ্যান্সারই করতে পারলাম না। আর 5 না করলে তো ভাই রিটেন খাতা দেখবে না, তাহলে পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হবে কারা? সহজ প্রশ্ন ভাই। প্রিলিতে এমন একটা মোটামুটি প্রশ্ন করা হবে যাতে আপনি পারেন, কিন্তু কনফিউজিং কিছু প্রশ্ন থাকবে সেখানে। হবে কি হবে না, দিব কি দিব না, কারণ নেগেটিভ মার্ক। আর লোভে পাপে আপনি নেগেটিভ মার্ক খাই যাবেন। কেন? বেশি দাগানোর টেন্ডেন্সি, দাগায় ফেলাই যদি হয়ে যায়। কম দাগান, শিওর দাগান, লাফালাফি করার দরকার নাই। মারো 60টা অন্ধকারে। আজকেটা ব্যাচে পরীক্ষা নেওয়া হয়েছে, 20-এ পাইছে -18। এরকম যদি আমার পরীক্ষার পিএসসির হলে হয় -18, এই স্বপ্নটা এমনভাবে ভাঙবে আর দ্বিতীয়বার আমি এই চেহারা নিয়ে নিজে পড়ার টেবিলে বসতে পারবো না। এখনো সময় আছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এটাকে টার্গেট সহ
পড়া শুরু করলে আশা করা যায় প্রিলি এইটা দিয়ে 5 সহ এইটা যেটা আসবে টপকায় যেতে পারবো। রিটেন পর্যন্ত গিয়ে খাতাটা কমপক্ষে দেখাবো, ওখানেও একটা ফাইটিং হবে। টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয়, শুরুতেই বলছি প্রিলি এমসিকিউ টুকটুক 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 করে বৃত্ত ভরানোর অভ্যাস, আর রিটেনে প্রচুর লিখতে হবে, যদিও রচনা নাই, রিটেনে আসলে কথা বলবো। প্রিলি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এটা যেহেতু ক্লিয়ার, এক্ষেত্রে কিছু টপিক আবার প্রিলি রিটেন কানেক্টেড, এটা আমাকে আগে ফোকাস দিতে হবে। বাংলা চাইলে তো সব পড়তে পারি, এই মুহূর্তে তো আমার চাইলে ওই সিরিজ বই জর্জ অগ্রদূত ঠেকানো সম্ভব না, কারণ আমাদের সময় কম। এই কম সময়ে আমি রিভিশন দিতে হবে, আবার তথ্যগুলো মনেও রাখতে হবে, সবগুলোই সমান, কিন্তু আমাকে কিন্তু রিটেন পরীক্ষা দিতে হবে। তাহলে এমন কিছু টপিক ফার্স্ট টাইম চয়েস করতে হবে যেগুলো দুটাতেই আসে, প্রিলিতেও লাগবে রিটেনেও লাগবে। ভাইবার বিষয়ে পরে, আগে প্রিলি রিটেন যাক, তারপরে ভাইবার ডেট দিলে ওইটা নিয়ে আলোচনা হবে। আমাদের আবেগ বেশি, ভাই কি হবে এটা নিয়ে এখন ভাবলে তো লাভ নাই। এই জন্য প্রিলি রিটেন যেগুলো টপিক একে অত্রে করা সেগুলো আমাকে ফোকাসে রাখতে হবে, কারণ আপনাকে তো প্রিলি এমনভাবে পড়বেন না যে রিটেন আপনি পরীক্ষা দিবেন না, আপনাকে তো 4 ঘন্টার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে, তাই না? তাহলে এমনভাবে প্রিলি পড়তে হবে যাতে রিটেনের প্রিপারেশন হয়ে যায় অর্ধেক, আর বাকি অর্ধেক আমি পড়বো। ক্লিয়ার হইলে একটু সবাই জানায়েন। মাহফুজা কিছু বড় ভাই তো প্রতিদিন 22-23 বার আপডেট দিচ্ছে, প্রত্যেকে পায়, পুরো ফেসবুক জগৎটা পাগলা সে। আচ্ছা ভাই, ব্যাপার না, আপনি ক্লিয়ার কনসেপ্ট রাখেন। সবাই অনেক কিছুই বলে, এর কারণ অনেক আছে, যাক ওই বিষয়ে আমি যাব না। আপনি যারা ট্রাস্টেড পারসন, সঠিক ইনফরমেশন দেয়, তারা একটা কথাই বলে, বুঝে শুনে বলে। সারাদিন ফেসবুকে পোস্ট কিংবা অন্য কিছু তারা করে না, তারা অন্যান্য কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে। আমরা চাই ঘন ঘন পোস্ট দেয়, এই জন্যই তারা দেয়, আসলে আর কিছু না। আরও চাইলে অনেক কিছু বলা যাবে, সামনে অনেক দূর আগাইতে হবে, রাতও হয়ে যাচ্ছে, এই জন্য ওই কথা নিয়ে আর বাড়াবো না। 1 সেকেন্ড একটু পানি খাবো। আচ্ছা, এইটা যেহেতু ক্লিয়ার বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, তাহলে আমরা রিটেনের দিকে যাব। লিখিত সিলেবাসের ক্ষেত্রেও কিছু বিষয় কিন্তু আমার ভাগ করা আছে, এগুলো আমরা প্রিভিয়াসলি নোটিশে দেখতে পাচ্ছি, তারপরে এবার এখানে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব। বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20। দেখেন সেম 3টা বিষয়, যেটা প্রিলিতে ছিল ওটা রিটেনেও আছে, বাকি নিচের 40-এর দিকে পরে আসি। বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান প্রিলিতেও ছিল, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান রিটেনেও আছে, ওখানেও 60, এখানেও 60। তাহলে ইম্পর্টেন্ট কি, যেগুলো একই সাথে হয়ে যাবে সেটা আগে পড়া, এরপরে প্রিলির জন্য আরেকটু বিষয় পড়া, আর রিটেনের জন্য আরেকটু বিষয় যোগ করা, তাহলে কিন্তু প্রিপারেশন শেষ। এত কিছু ভাবার প্রয়োজন নাই, কি পড়বো, কেন পড়বো, কোথা থেকে পড়বো, কোথায় মিলায়ে পড়বো লাগবে না, খালি টপিকগুলো দরকার, এবং কোন অংশ থেকে পড়লে কিভাবে পারবো নিজেকে যাচাই করার সুযোগ, এইটা বের করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, উপরের 3টা বিষয় তো হয়ে গেছে, একটা বিষয় হচ্ছে টেকনিক্যাল 40। এই টেকনিক্যাল 40-এ কিন্তু 2টা বিষয় আছে, উল্লেখে আসেনি। টেকনিক্যাল 40-এ তাত্ত্বিক ব্যবহারিক এই কথাটা উল্লেখ করা ছিল। এখন তাত্ত্বিক এবং ব্যবহারিক বিষয়টা কি আমরা হাতে কলমে দেখব, যে তাত্ত্বিক কি ব্যবহারিক কি। যদিও ব্যবহারিক বিষয়টা ম্যাথের মতোই, কিন্তু ম্যাথ না, এটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আর বাকিগুলো হচ্ছে তাত্ত্বিক আমরা মোটামুটি জানি, আর এই 3টা রিটেনের বাংলা 20, ইংলিশ 20, সাধারণ জ্ঞান 20 কেমনে কি, আর ওই সামনের পিলিরগুলো কেমনে কি, এগুলো আমরা দেখাবো পিছনের দিকে। টেকনিক্যালে যাওয়ার আগে পিলির একটা রিটেনের একটা কমন বিষয় হচ্ছে তাত্ত্বিক। তাত্ত্বিক মানে আমি বলছি থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আসে, আপনি সিভিলের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার, আরএসি, অটোমোবাইল থিওরি, তাত্ত্বিক বিষয়টা কিন্তু আমার সকলের বুঝে আসা হয়ে গেছে। কিরকম, কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে আমাদের সবার ক্ষেত্রে। যদি আপনি মেকানিক্যাল ধরেন, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র কি, বিবৃত করো, কিছু টিকা লিখো,
টন অফ রেফ্রিজারেশন সহ আরও নানা কিছু বিষয় আপনাকে সেখানে দেয়া থাকতে পারে। সিভিলের ক্ষেত্রেও তাই, আপনাকে প্রশ্ন আসতে পারে একটি আদর্শ বালুর বৈশিষ্ট্যগুলো লিখো, এটাই কিন্তু তাত্ত্বিক, এবং আরও কিছু বিষয় ধাপে ধাপে আসতে পারে, এটা তাত্ত্বিকের বিষয়। সবথেকে কনফিউজিং বিষয় হচ্ছে টেকনিক্যাল, যেটা ব্যবহারিক হিসেবে ধরা হচ্ছে, আমরা টেকনিক্যাল হিসেবেই ধরতেছি। এইখানে যে তাত্ত্বিকের প্রশ্ন, 3টা প্রশ্ন থাকবে, 3 5 15 মার্ক। এখানে কিন্তু সবগুলোই ব্রড প্রশ্ন থাকবে না, অর্থাৎ ধরেন মেকানিক্যালের ক্ষেত্রে যে উদাহরণটা দিলাম, থার্মোডাইনামিক্সের কাকে বলে, থার্মোডাইনামিক্সের সূত্রগুলো ব্যাখ্যা করো, এটা থাকতে পারে। অটোসাইকেল কাকে বলে, পেট্রোল ইঞ্জিনের বৈশিষ্ট্যগুলো লিখো, এটা একটা প্রশ্ন। টিকা লিখো, টন অফ রেফ্রিজারেশন, এটা একটা প্রশ্ন। পার্থক্য দিতে পারে, পেট্রোল ডিজেল ইঞ্জিনের পার্থক্য, কথার কথা বলতেছি আমি, জাস্ট উদাহরণ দিলাম আপনাকে মেকানিক্যাল দিয়ে, সবার ক্ষেত্রেই সমান। 3টা প্রশ্ন, সেই ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, টিকা থাকতে পারে, একটা সংজ্ঞা থাকতে পারে, জাস্ট এটাই হচ্ছে তাত্ত্বিক, এটা আমরা সবাই জানি। মেন কাহিনী হচ্ছে ব্যবহারিকে, যে এইখানে আমার বিষয়গুলো কীরকম কি, বা আমি পড়বো কিভাবে, আসবে কোথা থেকে, কিভাবে দিব, ফুল ক্লিয়ার করে নাই, শুধুমাত্র দিয়ে রাখছে ব্যবহারিক। এটা নিয়ে কিন্তু কোনো কথাও হচ্ছে না, আমি বুঝতেছিও না, ঝামেলার মধ্যে পড়ে গেছি যে ব্যবহারিক বিষয়টা আমি কিভাবে পড়বো। সহজ একটা ব্যবহারিক যদি আমি বুঝাই, ধরেন একটা টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে, বিষয়টা খুবই সিম্পল, বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। একটি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। এই একটা টাওয়ার পিছনে দেখা যাচ্ছে, এই টাওয়ারটার উচ্চতা নির্ণয় করতে হবে, যেখানে হচ্ছে আপনার উচ্চতা নির্ণয়ের জন্য থিওরোলাইটের সাহায্যে যন্ত্রের স্টেশন হতে টাওয়ারের শীর্ষবিন্দু উন্নতি কোণ পাওয়া গেল 30 ডিগ্রি, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব, যেটা বাস্তবে সম্ভব সেটাই প্র্যাকটিক্যাল, যেটা বাস্তবে সম্ভব না সেটা প্র্যাকটিক্যাল না, এটা বাস্তবে সম্ভব, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। অনুভূমিক দূরত্ব 500 মিটার হলে এইখান থেকে এইখানকার দূরত্ব যদি 500 মিটার হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত, এইটাই যেটা বাস্তবে সম্ভব। এটা একটা ম্যাথ, কিন্তু ম্যাথ না, যেটা প্র্যাকটিক্যালি করা সম্ভব, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন এরকমও থাকতে পারে, সালোক সাবস্ট্রাকশন প্রক্রিয়া কাকে বলে, এটার বিস্তারিত লিখো, যদিও এটা তাত্ত্বিকের ভিতরেই, কিন্তু এটা তাত্ত্বিক না। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এটা কিন্তু সবার ক্ষেত্রেই সমান, বাতির কিছু ম্যাথ আছে, এই বাতির ম্যাথগুলো প্র্যাকটিক্যালের অন্তর্ভুক্ত বা ব্যবহারিকের অন্তর্ভুক্ত। আমাকে আপনাকে কিন্তু ওই পরীক্ষার হলে গিয়ে ব্যবহারিক করতে হবে না, কোনটা ওই যে এসএসসিতে ব্যবহারিক লিখছি না, এটা খাতার মধ্যে ওগুলাকে লিখতে হবে না, সময় তো 3 ঘন্টা, ওই একটা খাতার ভিতরেই সব কিছু করতে হবে। এই জন্য ওই ব্যবহারিক থাকবে না যে আমাকে একটা মানে বিশেষ কিছু প্রমাণ করতে হবে, সহজ বিষয়ই থাকবে এবং আরও ক্লিয়ার। আশা করি নেক্সট ডে রবিবারে যখন যাওয়া হবে তখন আরও কিছু ধারণা আসবে। আমি কিছু বিষয় আপনাকে যতটুকু বোঝা গেছে প্র্যাকটিক্যাল ওয়েতে, স্মার্ট বোর্ডের স্মার্ট প্রেজেন্টেশন ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ব্যবহারিক বিষয়। আশা করি যে কয়জন আছেন বুঝতে পারছেন। 145 জন আছেন, 145টা শেয়ার দিলেও বহুত মানুষের কাছে যাবে যে এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, ভাই প্রিলি কি পড়বো, রিটেন কি পড়বো, আর এগুলো একসাথে কেমনে পড়বো, আমার বুঝে আসে না ভাই, খুব গরম, ফ্যান সারি একটু ঘুমাই। 145টা শেয়ার দিলেও অনেক মানুষের উপকার হবে। সবাই একটু শেয়ার দিয়ে দেন, পিছনের টপিকগুলোতে যাই, সবাই যাতে দেখে উপকৃত হতে পারে, বলতে পারে আমার টপিক ক্লিয়ার যতটুকু বোঝানো গেছে। আসলে গরম প্রচুর, ফ্যান ছাড়লেও কাজ হচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকের, এটা এর আগেও লাস্ট বার বলছিলাম, তবুও এইখানে অনেকের একটা ধারণা থাকে বাংলা সাহিত্য শেষ মুহূর্তে কি কি পড়বো। কিছু টপিক আছে, আপনারা চাইলে সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এর বিস্তারিত হয়তোবা এই মুহূর্তে শর্ট সময় বলা একটু কঠিন হবে,
চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এগুলো আপনি শেষ সময় পড়তে পারেন। বিগত পিএসসির পরীক্ষা এগুলো বারবার আসছে, যেগুলো বারবার আসছে সেগুলো আমাকে পড়তে হবে শেষ সময় এসে, যেগুলো আসে নাই সেগুলো আমার আপনার পড়ে লাভ নাই। উদ্ভট প্রশ্ন নতুন করে আবিষ্কার করে এখানে দেওয়া হবে না, যেটা আগে আসে নাই। নতুন প্রশ্ন কিন্তু কম আসে, যেটা পিএসসির বহুতবার বলি, কোথায় আসি, প্রিলিতে আসি, সমস্যা নেই, বহুতবার বলি যে রিপিটেড কোশ্চেন পিএসসি বারবার করে। তাহলে মূল ট্যাবলেট ডাক্তারের কাছে গেলেই বলে না পা খাও, কিছু হলেই বলে না পা, প্যারাসিটামল, এইস। তাহলে আমার একটা ওষুধ আছে ভাই, সেই ওষুধটা কি, বিসিএস কোশ্চেন ব্যাংক, পিএসসির কোশ্চেন ব্যাংক। রিটেনের ননের বিষয় বইয়ের কথা বলবো, মনে আছে, অনেকেই বলছেন, এটা মাথায় রাখছি, বলে দিব, সেখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। বর্তমানে যেহেতু প্রিলিতে আসি, প্রিলির ট্যাবলেট মহা ঔষধ, বিসিএস কোশ্চেন ব্যাংক, পিএসসির কোশ্চেন ব্যাংক। ডাক্তারের কাছে গেলে বলে নাপা খাও, এই নাপা সেই নাপা, সেটা হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক, পিএসসির কোশ্চেন ব্যাংক। প্রকাশনী অ্যাজ ইওর উইশ, সবগুলো ভালো, যেটা ভালো লাগে সেই অনুযায়ী আপনি পড়েন। কিন্তু এই মুহূর্তে দৌড় লাইব্রেরিতে গিয়ে নতুন বই কেনার দরকার নেই। কোনটা পড়বেন, যেটা পড়ছেন আগে ওইটাই, ওখানে অনেক কিছু নোট করা আছে, ছোট ছোট বিষয় লেখা আছে। সাহিত্যিক পড়ছেন, লিখে রাখছেন, রবীন্দ্রনাথের উপন্যাস এমনে মনে রাখবো, কাজী নজরুল ইসলামের গল্পগুলো এমনে মনে রাখবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট 3 স্টার, ওইটা পড়বেন। নতুন একটা বই কিনে কি করবেন, কয়দিন পর নতুন বই আপডেট হয়, আমার আপনার এত টাকা নাই নতুন বই কেনার, যেটা আগে পড়ছেন ওইটাই পড়েন, নতুন বই কেনা লাগবে না। টপিকগুলো একটু ফোকাসে রাখেন, তাইলেই হবে। এটা জানে সবাই, এটা একটু ডিপ বিষয়, অসুবিধা নাই। পিএসসিতে নাম্বার আসবে ভাই আধুনিক যুগ থেকে, খুব ফাস্ট ইনক্লুড করলাম যাতে স্ক্রিনশট দিতে সুবিধা হয়। আধুনিক যুগ থেকে আসবে, সব থেকে বেশি মার্ক প্রতিবারই আসে, আগেও বলছি এখনো বলতেছি, মানলে মানেন, পরীক্ষার হলে গিয়ে দেখবেন আধুনিক যুগ থেকে মার্ক বেশি আসবে। এরপরে প্রাচীন যুগ, চর্যাপদ, এরপরে মধ্যযুগের ছোটখাটো কিছু অংশ। বুঝতে ভুল করলে নাম্বার হারাবেন, কারণ আমি কিন্তু ভেঙ্গে দেইনি, গত কয়েকটা লাইভে আমি বলছি বাংলায় 20 মার্কে সাহিত্য থেকে বেশি মার্ক আসবে। আপনি নোট করেন, মাথায় ঢুকায় নেন, সাহিত্য থেকে বেশি মার্ক, ব্যাকরণ থেকে কম। কে কি বলে বলুক, পিএসসির বিগত প্রশ্ন ফলো করেন আর পরীক্ষার হলে গিয়ে প্রমাণ নেবেন যে সাহিত্যে বেশি প্রশ্ন আসছে কি আসে নাই। ওই বিগত প্রশ্নগুলো গেলেই তো বুঝতে পারবেন যে কোথা থেকে বেশি আসে। এখন আমি যেগুলো পারি না ওখানে সময় দিয়ে তো লাভ নাই, শুরুতেই বলছি যেটা পারি ওটাই পড়বো, যেটা পারি না ওটা পরে পড়বো, যেটা পারি ওটা দিয়ে আসার চেষ্টা করা লাগবে। যেগুলো আমার উল্টাপাল্টা হয়ে যায় ওগুলো যদি আমি ঠিকঠাক করতে যাই কোনোটাই কুলে উঠতে পারবো না। 20টা টপিক অথবা 20 জন কবি স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে পড়ার হলে পড়তে গেলে সুবিধা হবে। আশা করি সবার স্ক্রিনশট দেওয়া শেষ। এবং আরেকটা বিষয় হচ্ছে, কিছু বিষয় হচ্ছে আমার মুখস্থ বিদ্যা, এই যে যেগুলো পড়তেছি সাহিত্য, এগুলো কিন্তু আমার রিটেনে কাজে লাগবে না, কিন্তু আমাকে ফ্রি পাসের জন্য পড়তে হবে। কারণ কি, ফ্রি না পাস করলে কিন্তু রিটেন খাতা দেখবে না। এবং এই বিষয়গুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, যেগুলো হচ্ছে আমার পরীক্ষায় প্রশ্ন আসে প্রতিবারই, 1টা 2টা 3টা, স্পেসিফিক বলা কঠিন ভাই। এবার পত্র পত্রিকা এবং উপাধি ছদ্মনাম থেকে প্রশ্ন আসবেই, কেমনে জানবো আমি প্রশ্ন করছি করি নাই তো। যে প্রশ্ন প্রিভিয়াসলি করা হয়েছে সেখান থেকে ধারণা নিয়ে আপনাকে টপিকগুলো বেছে আমি দিয়ে দিলাম, যাতে আপনার পড়তে সুবিধা হয়। আমি শিওর কখনোই বলতে পারবো না এইটাই আসবে, প্রশ্ন তো আমি বানাই নাই যে আমি আপনাকে বলবো শিওর। কিন্তু এই টপিকগুলো ছাড়া এলোমেলোভাবে সব পড়ে ফেললেন বইয়ের সূচিপত্র দিয়ে। 20 জন কবি সাহিত্যিক দিছি, 50 জন পারবেন এখন না, 20 টাকা শেষ করেন, রিভিশন দেন, এগুলো পড়েন, পরেরটা পরে আগে কিছু নাম্বার আয়ত্তে নিয়ে আসেন। বরাবরই বলি পরীক্ষার হলে নাম্বারের খেলা, যে নাম্বার বেশি পাবে সে আগায় থাকবে। যদি পিএসসির এই 100 মার্কের পরীক্ষায় আমার টার্গেট থাকে বাংলা 20, ইংলিশ 20, সাধারণ জ্ঞান 20, 60-এর মধ্যে 40, তাহলে নাম্বার ক্যারি করে সামনের দিকে আগাইতে হবে। হুটহাট বুজুং বাজুং সব কিছু পড়া যাবে না, সব পড়ে ফেলবো ভাইয়া, কোনো সমস্যা নাই। যেগুলো আসে সেটাও পড়বো, যেটা আসে না সেটাও পড়বো, মাথায় আর কিছুই থাকবে না। অল্প অল্প করে আগান, গোছানোভাবে পড়েন, প্রতিদিন পড়া লাগবে। এটা ছিল সাহিত্য। এবার দেখছেন গুরুত্বপূর্ণ টপিক, প্রিলি
লিখিত কানেক্টেড টপিক, যেটা আমার দুইখানেই লাগবে, প্রিলিতেও লাগবে, রিটেনেও লাগবে। প্রিলির কিন্তু বাকি বিষয়গুলো আর বলা হইল না। সাহিত্য নিয়ে বলছি, ব্যাকরণ নিয়ে অথবা শেষের দিকে দেখাবো ওই কানেক্টেড টপিকের মতোই। আর ইংরেজি নিয়ে এর আগেও তো বিস্তারিত আলোচনা করছি, এবং এই রিটেন টপিকের কানেক্টেডের ক্ষেত্রে চলে আসবে, এই জন্য আর আলোচনা করার প্রয়োজন মনে করি নাই। যদি মনে করেন আছে জানায়েন, 1-2 লাইনে বলে ফেলতে পারবো, অসুবিধা নাই। যদি প্রয়োজন মনে করেন যে না আমার জানা লাগবে ভাই, একটু বলে দেন। প্রিলি লিখিত কানেক্টেড টপিক 100% আমাকে এটা পড়া লাগবে যদি প্রিলি পাস করে রিটেন পরীক্ষা আমি ভালো করতে চাই। আমি প্রথমেই বলছি এমন কিছু কাজ করব না যাতে করে আমি প্রিলি না পাস করতে পারি। আগাই। ইংরেজিতে ফোকাস, প্রিলি 20, লিখিত 10। ইংরেজিতে প্রিলিতে 20, রিটেনে 10। তাহলে আমাকে এমন কিছু টপিক বেছে নিতে হবে যাতে করে আমি সহজেই এগুলো আয়ত্ত করতে পারি। এখন সব পড়ে ফেলবো ভাই, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কারেকশন, প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব সব। কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে ভাইয়া, প্রিপোজিশনের যে টপিকটা আছে এই টপিকটা আপনার প্রিলিতেও আসবে, রিটেনেও আসবে। প্রিলিতে বহুত ঝামেলা করতেছ, প্রিলিতেও আসবে, রিটেনেও আসবে। বিগত বার যখন বিভিন্ন সময় একটা বিষয় আলোচনা করা হয়েছে যে প্রিপোজিশনটা কিন্তু দুইটা, একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইংলিশটা কেন বললাম জানেন? প্রথমে সবাই ধরা খাবে ইংরেজিতে, ওই সাধারণ জ্ঞান সবাই পারবে, ওই ব্যাকরণ মোটামুটি সবারই জানা, একটু কম বেশি হবে, ধরা খায় যাবে ভাইয়া ইংলিশে। ইংলিশ আমি পারি না, অনেকে বলে বাদ দিয়ে দিছি, ইংলিশটা ভাই এটা আমাকে দিয়ে হবে না, এটা বাদে কিছু থাকলে বলেন। যেটা সবাই পারে না ওইটা আমাকে পারা লাগবে, কিন্তু সহজভাবে। তো সব করে ফেলবো এরকম না, ওই সহজটাই করার চেষ্টা করছি। এই জন্য প্রথমে ইংলিশ, সাধারণ জ্ঞান সবসময় পড়তেছি, কিন্তু ইংলিশটা পড়া হয় না। চেষ্টা করছি প্রি-রিটেন এমন একটা টপিক কানেক্ট করার যাতে করে দুই জায়গায় আমার ওভারভাবে শিওর শর্ট কিছু নাম্বার থাকে। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এই সিম্পল প্রিপোজিশনটা প্রিলিতে ইম্পর্টেন্ট, নোট করে রাখতে পারেন যদি খাতা কলম থাকে, কিংবা শেষে স্ক্রিনশট নেওয়ার সুযোগ থাকবে। মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। এই প্রিপোজিশনের সিম্পলটা প্রিলিতে ইম্পর্টেন্ট, রিটেনেও ইম্পর্টেন্ট। কেমন হইল? ভাঙলেন কেন? লালটা না কালাটা? না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। প্রিলিতে কোনো পরীক্ষায় সিম্পল প্রিপোজিশন এর আগে আসে নাই। সিম্পল প্রিপোজিশন কোনটা? ইন, টু, অন, ফর, অফ, এগুলো। আপ, অ্যাবভ, অ্যাবাউট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো? যেগুলো একসাথে বসে, ডাই, বাই, ডাই, ফ্রম, ব্লো আপ, মে আপ, তারপরে হচ্ছে ধরেন আপনার অ্যাংরি, উইথ। এই ধরনের প্রিপোজিশনগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো প্রিলিতেও আসবে, রিটেনেও আসবে। তাহলে এখন আমার যে কাজটা করতে হবে, শুরুতে একটা ট্যাবলেট দেওয়া হয়েছিল নাপা, বিসিএস কোয়েশ্চেন ব্যাংক, পিএসসির কোয়েশ্চেন ব্যাংক থেকে, এইটা ক্লিয়ার করব। আর রিটেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েটের রিটেনের পার্টে গেলে আপনি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পাবেন। কোথা থেকে পড়বেন? তাহলে চলে আসবে ভাইয়া, এখন আমি কোথা থেকে পড়বো? আমার কাছে তো বই নাই, নতুন একটা লাইব্রেরির দৌড়, বই কে আসবো এরকম না। যে বইটা ইফেক্টিভ মনে হবে এরকম একটা বই। প্রিলির জন্য তো ট্যাবলেট দেওয়া হয়ে গেছে, রিটেনের ট্যাবলেট লাগবে, নাহলে আমার ওষুধ ভালো হবে কিভাবে? আমাকে তো ওষুধ সারাইতে হবে। রিটেনের ট্যাবলেটও আমার কাছে আছে, একটা পুরাতন ট্যাবলেট, একটা নতুন ট্যাবলেট। যেমন কিছুদিন আগে নাকি H+ আপডেট হচ্ছে না, ওই আগের নাপার হলুদ পাতার ট্যাবলেট কিন্তু এখন কাজে লাগে না। অনেক সময় ডাক্তাররা কিন্তু আপডেট ভার্সন কিছু ওষুধ দেয়। এই জন্য আমি আপনাকে ওই পুরাতন আমলে নাপাও দিব, আপডেট ভার্সনের H+ নাকি H++ হয়ে গেছে ওইটাও দিব। কারণ আপনার কোন রোগে ওষুধ ছাড়বে এইটা আপনাকে নিজেকেই দেখতে হবে, যে আমার নাপাতে কাজ হবে নাকি H+ লাগবে। এটা আমার জ্বরের মাত্রা, মাথা ব্যথার কাজ দেখে এরপরে ভাবতে হবে। প্রথম বই বিপিএসসি নন টেক লিখিত অ্যানালাইসিস, যেটা 2022 সালে সর্বপ্রথম বের হয়। চাহিদা না থাকার কারণে পরবর্তীতে জি মাওলা প্রকাশনী এই বইটা আর নিয়ে আসে নাই। বিগত
যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক ভাগ ভাগ করে এখানে দেওয়া আছে, যাতে করে আমি সহজেই এই বই থেকে সুন্দর মতো অল্প সময়ে প্রিপারেশন নিতে পারি। বইটা মার্কেট আউট অফ স্টক। এই ক্ষেত্রে আপনাকে আশেপাশের লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিয়ে এবং দুইটা ওয়েবসাইট রকমারি.com এবং mamunbookhouse.com এখানে গিয়ে সার্চ দিয়ে খুঁজে নিজ দায়িত্বে বই স্টক থাকা সাপেক্ষে অর্ডার করে কালেকশন করতে হবে, যদি আপনি ভালো মতো গোছানো ওয়েতে পড়তে চান। এই বইয়ের মধ্যে সবগুলো নট অনলি অ্যাপ্রোপ্রিয়েট বাট অলসো সকল আন্তর্জাতিক বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার সকল ট্যাবলেট এখানে দেওয়া আছে। ছোট্ট ট্যাবলেটের মধ্যেই অসংখ্য ঔষধ বিস্তারিতভাবে এখানে দিতে পারবেন। আরেকটা বড় ট্যাবলেট H+ 600+ দাম, প্রফেসরের আপডেট রিটেন বই, যেটা হচ্ছে মার্কেটে আছে। চাহিদার অনেক তুঙ্গে থাকার কারণে মার্কেটে কি হয়, ঈদের সময় পণ্যের দাম বাড়ায় দেওয়া হয়, তারপরে তাকে গিয়ে ভোক্তা অধিদপ্তরের লোকজন ধরার পরে আবার সেটাকে কমায় দেয়। প্রফেসরের দাম 570, কিন্তু মার্কেটে 600+, 615, 20 এরকম টাকা দিয়ে পারবেন। এর মধ্যে 25 সাল পর্যন্ত কোয়েশ্চেন দেওয়া আছে। সংগ্রহ যদি পুরাতনটাও থাকে, পুরাতন লাইব্রেরি থেকেও পান, পড়তে পারেন, অসুবিধা নাই। এখানেও আপনার বিগত 25 সাল পর্যন্ত লাস্ট একটা পরীক্ষা হয়েছে, সেই প্রশ্ন সহ সকল প্রশ্ন এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এই বইয়ের মধ্যে পড়লে টপিক ছাড়া উইদাউট অ্যাজ ইউজুয়াল প্রশ্নগুলো কীরকম হয় আপনি একটা ধারণা পাবেন। আর লাস্ট প্রথম যেটা বলছিলাম নাপা, এটা খাইলে অথবা এই বিপিএসসির বইটা নিলে আপনি টপিক ভিত্তিক পাবেন। বঙ্গানুবাদ কয়টা আসছে, সারাংশ কয়টা আসছে, পত্রলিখন কয়টা আসছে, বাংলা আন্তর্জাতিকের কি কি টপিক, জাতিসংঘ সংস্থা, তারপর হচ্ছে বিখ্যাত প্রতিষ্ঠান, ব্যক্তি, স্থান ভাগ ভাগ করা আছে। কোন ট্যাবলেটে কাজ হবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কোনো বইয়ের স্পন্সরশিপ আমি কখনোই করি না। যেই বইটা আমার কাছে ভালো লাগে স্টুডেন্টের উপকারার্থে শুধুমাত্র সাজেস্ট করি, বাকি আপনার দায়িত্ব। হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই অনেকক্ষণ পরে, রেলওয়ে কি সবাই পরীক্ষা দিতে পারবে? অনেকক্ষণ পরে এসে এই কোয়েশ্চেন। আচ্ছা, আসবো তাহলে। প্রিপোজিশন আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। সামনের দিকে আগাই, প্রশ্ন আবার একটু পরে নিব। রাইট ফর্ম ভার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সকল ক্ষেত্রে সমান অধিকার, ফিলিতেও আসবে, রিটেনেও আসবে। আসবে কি আসবে না সবগুলো টপিক বলার পরে বলবো কোথায় রিটেনে। ফিলিতে বরাবর রাইট ফর্ম ভার্স থেকে একটা আসে, রিটেনে আসলেও আসতে পারে। রাইট ফর্ম ভার্স পুরোটা আমার আয়ত্তে রাখতে হবে। V1, V2, V3 কেমনে কি সূত্র প্রয়োগ করে মনে রাখার চেষ্টা, পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো নলেজে রাখা লাগবে। আচ্ছা, কমা দিতে ভুলে গেছে, ম্যানেজ মর্টাল, মানুষমাত্রই ভুল, ভয়েস, নেরেশন। পিএসসির রিটেনে আসলেও আসতে পারে, প্রিলিতে ভয়েসটা বেশি আসে, নেরেশন মাঝে মধ্যে আসে। প্রিলি ভয়েস 3 স্টার আর ন্যারেশন মাঝে মধ্যে আসে ধরেন 1 স্টার। রিটেনের জন্য ইম্পর্টেন্ট। রিটেনে আমার কিন্তু মার্ক গ্রামারে 10। কোন টপিক আসবে বলে দিব। আপনাকে কিছু সিলেক্টেড টপিক পড়তে হবে যেগুলো কানেক্টেড, সেগুলো আপনাকে দেখাচ্ছি। সব পড়ে কিন্তু লাভ নাই। কারেকশন ফ্রিতেও আসবে, রিটেনেও আসবে, এইটা আপনাকে খুব ভালো করে আয়ত্ত করে রাখতে হবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এখন এখানে একটু পার্থক্য আছে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বিগত বছরের পরীক্ষাগুলোতে অনেকেই বাড়ি আসছে, কিন্তু এখানে একটা চেঞ্জ আছে। ফ্রিলিতে একরকম আসে, রিটেনে আবার আরেক রকম আসে। কীরকম এখন দেখি, দেখেন। আচ্ছা, ও চেঞ্জ আছে দেখানো, স্ট্যাটাস স্লাইডে আসে নাই, সমস্যা নাই, আমি থাকতে কোনো ভরসা নাই, আমি আপনাকে এটা সমাধান দিয়ে দিচ্ছি। দেখেন নিচেই লিখি, এইটা ফ্রিলিতে আসবে হচ্ছে আপনার, আর রিটেনে আসে হচ্ছে সেন্টেন্স মেকিং। আমি দেখাবো কেমনে আসে। অর্থাৎ
এইটা দিয়ে আমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হয় রিটেনে, অর্থাৎ কক অ্যান্ড বুল স্টোরি। এইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এর মানে কি? কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে আজগুবি গল্প। এটা দিয়ে আমাকে সেন্টেন্স বানাইতে হবে। কিন্তু প্রিলিতে আসে কিন্তু এমসিকিউ টাইপ, অর্থাৎ এ কক অ্যান্ড বুল স্টোরি দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক আমাকে বের করতে হবে। ঠিক আছে, অপশনের দিকে আমি আসতেছি। এই যে টপিকগুলো 5টা, 1 2 3 4 5, এই 5টার মধ্যে প্রিলিতে কিন্তু সবগুলোই আসবে, বাদ দেওয়ার অপশন নাই। রিটেনে কি হইতে পারে বলেন আল্লাহ? 10 মার্ক, 5টা টপিক দিলেন, ফাজলামো করেন আমার সাথে? না ভাইয়া, ফাজলামো করিনি। আমি যেটা বলতে চাচ্ছি, এমনও হয়েছে পরীক্ষার মধ্যে প্রিপজিশন আসছে 5টা, কারেকশন 5টা, 10টা। আর আমি জানি প্রিপজিশন আসবে না, কারেকশন আসবে এই টপিকের ভিতরেই আসবে, এর বাইরে আসবে না। আপনাকে এই 5টা টপিকই ক্লিয়ার রাখতে হবে। এখন এইবার পরীক্ষায় করলো কি, ইডিয়মস এন্ড ফ্রেজ 3টা, কারেকশন 2টা, প্রিপজিশন 5টা, ধরেন এইখানে দিল 3টা, এইভাবে এখানে 2টা, এইভাবে ধরেন 10টা মিলাইলো, অর্থাৎ প্রিপজিশন 5টা, কারেকশন 2টা, ইডিয়মস এন্ড ফ্রেজ 2টা, এইভাবেও আসতে পারে। এই জন্য বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে, ঘুরে ফিরে এই টপিকগুলোই রিটেনের মধ্যে আসে। কোন অংশে? গ্রামাটিক্যাল অংশে। এখন বলতে পারেন বাকি কিন্তু আরো অংশ আছে, কম্প্রিহেনশন এবং লেটার, এটা কিন্তু আলাদা পার্ট। এটা গ্রামাটিক্যাল পার্টের কথা বলতেছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই ধরা খাবে। আমাকে এখান থেকে কিছু নাম্বার উঠাইতে হবে যদি আমি প্রিলি পাস করে রিটেন খাতা দেখাইতে চাই এবং রিটেনে ভালো ভার্টনে ভাইবা দিতে চাই। এই টপিকগুলোর কোনোটা বাদ দেওয়া যাবে না, সবগুলো আমাকে পড়ে রাখতে হবে। আশা করি বুঝতে পারছি। কমেন্টের এটা একটু ঠিক করে দিন। ওই ফোন দিয়ে একটা মেসেজ দেওয়া দরকার ওই গ্রুপে যে ক্লাসটা হবে না। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাচের মেসেজ দেওয়া প্রয়োজন, এটা একটু দেই। সাথে সাথে কিছু কমেন্ট। অফলাইনের কালকে তো অনেকের আরপিসিএল এর পরীক্ষা, বিআরইবি রিটেন পরীক্ষা, একটু অফলাইনে মেসেজ দেওয়া দরকার। আগামীকাল ক্লাসটা, ও আচ্ছা এই টপিকগুলো না, ক্লাসটা ক্লাসটা বন্ধ করে দিলাম। কালকে যেহেতু অনেকের পরীক্ষা আছে। ওকে, নিচের দিকে একটু দেন তো, আরো নিচের দিকে আসে। ডিপার্টমেন্টের এমসিকিউ উপরের দিকে যান তো। সাদের মেয়ে, আমি কয়টা পরীক্ষায় টিকছি? গাজীপুরে আসিয়েন, কয়টা পরীক্ষা দিছি, কয় বছর থেকে আসি, কি কি জানি, কি কি পারি, কত অভিজ্ঞতা আছে, আসেন প্রোফাইল ভিজিট করেন। গাজীপুরে স্বাগতম। অনলাইনে আমার যে সাজিদ বিশেষ আইডি থেকে লাইভে আসি সেটা দেখেন। প্রতিষ্ঠানের নাম ইঞ্জিনিয়ার্স কোচিং হোম। আমি যে তথ্যগুলো আপনাকে দিছি, বাংলাদেশে কোনো ব্যক্তি, কোনো বড় ভাই, কোনো কোচিং সেন্টার আপনাকে দিছে কিনা এইটাতে নলেজ রাখেন, তাহলেই হবে। আর যদি আমার সম্পর্কে আরো জানতে চান, গাজীপুরে চলে আসবেন, ফকির বাড়ি মোড়, ডুয়েট গাজীপুর, নাম্বার শেষে দিয়ে দিব। আর প্রোফাইল ওপেন, দেখে নেন, আইডিয়া পেয়ে যাবেন আমার সম্পর্কে ইনডেপ বিস্তারিত। আর এরপর থেকে একটা নিজের নামে আইডি খুলবেন, আমার নাম পরিচয় আছে সাজিদ বিশ্বাস, আপনার নাম কি, পরিচয় থাকলে ওই পরিচয় দিয়েছে লাইভে কমেন্ট করবেন। উদ্ভট পরিচয় দিয়েছে এখানে লাভ নাই, নিজের যেটা নাম ওটা দিয়ে কমেন্ট করেন, কি দরকার সেটা বলেন, বলে দিব। আর এই তথ্যগুলো কালেক্ট করতে কি পরিমাণ পরিশ্রম হয় এটা যে দেখতেছে আর যে পড়বে সে উপকার পাবে, বুঝতে পারবে। আপনার মতো স্টুডেন্ট কখনো উপকার পাবে না।
এই জন্য ফার্দার এই ধরনের কমেন্ট করবেন না। নিচের দিকে আসেন। প্রত্যেকের নিজ নিজ ডিপার্টমেন্ট এমসিকিউ থাকবে কিনা এটার আগে বলে দিয়ে গেছি। এমসিকিউ টেকনিক্যাল 40 ক্লিয়ার, প্রিলিতে 500 পিস থেকেই 3-4 মার্ক থাকবে আশা করা যায়। হ্যাঁ, 500 পিস থেকে 3-4 মার্ক থাকে, কিন্তু আমার যে টপিকটা ছিল এটা হচ্ছে প্রিলি রিটেনের কানেক্টেড টপিক। এই ক্ষেত্রেই আপনাকে আমি বলছি 500 ওই প্রিলির বিষয়টা কিন্তু ভিন্ন। 500 পিসের নাউন থেকে প্রশ্ন থাকে, প্রোনাউন থেকে প্রশ্ন থাকে, ওইটা আলাদা। আপনার কনসেপ্ট ঠিক আছে, আপনি ঠিক লাইনে আছেন, অসুবিধা নেই। আর বিপিএসসি রিটেনের বিগত প্রশ্নগুলোর সমাধান অবশ্যই করতে হবে। আমি আপনাকে দুটো ট্যাবলেট দিয়ে দিছি, এই ট্যাবলেট অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, ইডিয়মস এন্ড ফ্রেজ যেটা বলতেছিলাম, এটা আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে। প্রিলিতে কিভাবে আসে, রিটেনে কিভাবে আসে, এই তিনটাই বিগতবার অনেকবার আসছে। জাস্ট আপনাকে স্মার্ট ওয়েতে প্রেজেন্টেশন করা যে আপনি বুঝতে পারছেন কিনা। এই কক অ্যান্ড বুল স্টোরি, আজগুবি গল্প, এটা আমার প্রিলিতে আসে। আর এই সেন্টেন্স মেকিংটা আমাকে রিটেনে লিখতে হবে, দেওয়া থাকবে কে কক অ্যান্ড বুল স্টোরি আন্ডারলাইন। তখন আমাকে লিখতে হবে আমার দাদা এরকম একটা বলছে, যেটা হচ্ছে গল্প শুনাইছে, এটা একটা আজগুবি গল্প। সেম এস ক্রোকোডাইল টিয়ার্স, মায়াকান্না, ডে ড্রিম, দিবা স্বপ্ন, এগুলো হচ্ছে এমসিকিউ, এটা রিটেন। একই বিষয়, প্রিপারেশনের একটু ভিন্নতা। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, এইখানে ইংরেজির রিটেনে আরো দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে লেটার, একটা হচ্ছে কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন যেটা বিষয়, সেটা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে। আমরা সৃজনশীল প্রশ্ন হয়তো বা অনেকে এর আগে লিখে আসছি, ওইটা হচ্ছে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ। এটা হচ্ছে সিন প্যাসেজ, অর্থাৎ আমাকে একটা প্যারাগ্রাফের মতো দেওয়া থাকবে, এইখান থেকে 5টা প্রশ্ন আমাকে লিখতে হবে। এই 5টা প্রশ্ন হয়তোবা অনেক সময় আমি পারবো না, এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, রিটেনের বিগত প্রশ্নগুলো আমি সলভ করলে একটা আইডিয়া পাবো, ওই অনুযায়ী আপনার এখানে লিখতে হবে। এটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন, যেটা 5 মার্ক। আর কাছে লেটার, এই লেটারটা অনেকভাবে হয়, আপনি পিএসসি রিটেন প্রশ্নগুলো দেখলে আইডিয়া পাবেন। এটা কিন্তু হুবহু আপনাকে 5 মার্ক কখনোই দিবে না, ফরম্যাট ঠিক রেখে দেখলে 2 থেকে 3 মার্ক আপনি পাবেন। কারণ কি, টু, ডিয়ার ফ্রেন্ড, সাবজেক্ট, এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা লাইন পড়ে কেউ আসবে না, বহুত খাতা দেখা বাকি আছে। ফরম্যাট ঠিক রেখে সুন্দর মতো সাজাই লিখলে মার্ক পাবেন 2 থেকে 3, 4, যেটাই পাবেন 5-এ 5, খুব কম দেয়। এই জন্য পিছনের রিটেনের ক্ষেত্রে লেটারের আপনাকে বাকি যে বিগতগুলো হয়ে গেছে সেগুলো ফলো করতে হবে, যে কি কি আসছে, কিভাবে সুন্দর মতো লেখা যায়। ওটা কিন্তু এখানে আপনাকে লেটার রাইটিং বা কম্প্রিহেনশনের বিষয়গুলো বোঝানো একটু কঠিন। জাস্ট একটু ধারণা দিলাম ইংরেজি শেষের আগে। ব্যাকরণ, এই ব্যাকরণের একটা বিষয় হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, যেখানে আমার 5 মার্ক থাকবে। সেখানে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, শুদ্ধ বানান, বাগধারা, বাক্য গঠন অর্থাৎ বিপরীত শব্দ। এই 5টা টপিকের মধ্যে লাস্ট যে পোস্ট খারিকটা হয়েছিল 2025 সালে, সেই পরীক্ষার মধ্যে বাগধারা থেকে ছিল 5, এবং এইটা কিন্তু মুখস্থ টপিক, অর্থাৎ প্রিলি রিটেন কানেক্টেড। কিন্তু এইখানে একটা প্রশ্ন পাইছি, শব্দ কাকে বলে, শব্দের শ্রেণীবিন্যাস লিখো। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে সেগুলো বিস্তারিত লিখো। এইটা 5 মার্ক। ওখানে দেখবেন ব্যাকরণ অংশ থেকে 5। এই ক্ষেত্রে আপনার এরকম হইতে পারে, এইটার 5, কিংবা এইখানে কিছু নাম্বার কমাই দিল 2 আর 3। এইখানে ওই যে ইডিয়মস এন্ড ফ্রেজ দেখছি, এমসিকিউ রিটেনে আলাদা, সেম এস বাগধারায় বাক্য গঠনেও আলাদা, অর্থাৎ একটা বাক্য গঠন করতে হবে। এমসিকিউতে কিন্তু আমরা টিক দিয়ে আসছি। এই হচ্ছে একই বিষয়। এখানে শব্দ থেকে থাকতে পারে,
বাক্য থেকে থাকতে পারে, সমাস থাকতে পারে, ভাষা থাকতে পারে। লাস্ট পরীক্ষায় তো আসছিল ভাষা কাকে বলে, আর বাকিটুকু আমার শেষ লেজের অংশটা মনে নাই। এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পিএসসির বিগত সালের এই ব্যাকরণের যে অংশগুলো আসছে সেগুলো আমাকে একটু ফলো করলেই, রিডিং দিলেই পারবো। এটা আমাকে কিন্তু বানায় লিখতে হবে এরকম না। এখন শব্দ যেটা আসছে, শব্দের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এরকম হইতে পারে, মিশ্র শব্দ আছে, ফার্সি শব্দ আছে, পর্তুগিজ শব্দ আছে, এগুলোর কিছু জিনিস আমি লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পর্তুগিজ শব্দটা কি, উদাহরণস্বরূপ এটা পর্তুগিজ শব্দ। তুর্কি শব্দ আছে বাবা, এই ধরনের শব্দগুলো আমাকে লিখে দিতে হবে, A to Z লিখতে হবে এরকম না। কোথায় পাবো, ওই রিটেনের বিগত বলো প্রশ্নগুলো আছে সেখানে পড়লেই হয়ে যাবে, এর বাইরে আপনাকে পড়তে হবে না। উদ্ভট করে আকাশ থেকে এনে নতুন করে একটা শব্দ বা অন্য কোনো প্রশ্ন আমাকে এখানে দিবে না। অনেক 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 কিছু বলার আছে, শেষ নাই, ছোট্ট বিষয় না, বিস্তারিত অনেক কথা, চাইলে অনেক বলা যায়। আস্তে আস্তে সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি, দ্রুত টানতেছি, দ্রুত। এই যে বাগধারা, এটা হচ্ছে বাগধারার বিষয়। আমাবস্যার চাঁদ, পিলিতে আসে অদর্শনীয় বস্তু, দুর্লভ বস্তু। আর রিটেনে আজকাল তোমাকে দেখাই যায় না, চাকরি পেয়ে কি আমাবস্যার চাঁদ হয়ে গেলে? এটা হচ্ছে বাগধারার রিটেন পার্ট। বাংলাদেশ, এটা কোন বাংলাদেশ? এটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞান বাংলাদেশ। চাইলে বাংলাদেশ বিষয়ে বলি, আপনি বহুত কিছু পড়ে ফেলতে পারবেন। বহুত মানে বহুত, সূচিপত্রে অনেক কিছু আছে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ঠেকানোর সময় নাই। প্রথমেই বলছি, প্রিলি, রিটেন, কানেক্টেড টপিকগুলো আমি বেছে নিব। বাংলার মধ্যে বাংলাদেশ অংশ, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধ, সংবিধান। প্রিলিতেও মার্ক পাবেন, রিটেনেও আসবে। এই রিটেনের প্রশ্ন ব্যাংক থেকে সংবিধান, মুক্তিযুদ্ধের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি থিওরিটিক্যালি রিডিং দিলে এমসিকিউ হয়ে যাবে, রিটেন হয়ে যাবে। যেহেতু 5 মার্ক, সংবিধান থেকে আসতে পারে, মুক্তিযুদ্ধ থেকেও আসতে পারে, দুইখান থেকেও আসতে পারে, কিন্তু অন্য জায়গা থেকে আসার সম্ভাবনা কম। টপিক তো বহুত আছে, চাইলে তো অনেক কিছু পড়া যায়, সরকার ব্যবস্থা পড়তে পারবেন, আরো অনেক কিছু। 2টা টপিক দিলাম, পড়ে রাখেন, 2-3 মার্ক, 5 মার্ক যে কোনো একটা আসতে পারে। জাস্ট আপনাকে উদাহরণ দিলাম, চাইলে অনেক প্রশ্ন দেখানো যাইতো, সময় সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। চাইলে যতগুলো তথ্য আমার মধ্যে আছে আমি দিলে রাত 2টা পার হয়ে যাবে, শেষ করতে পারবো না, শর্ট সময়ে শেষ করার চেষ্টা করতেছি। এবার আন্তর্জাতিক, বাংলাদেশ আবার, আচ্ছা প্রিন্টিং মিস্টেক, এটা হচ্ছে আন্তর্জাতিক। এই আন্তর্জাতিকের ক্ষেত্রেও বহুত টপিক আছে, চাইলে অনেক করতে পারেন, কিন্তু নাম্বার কিন্তু 5, এটা খেয়াল রাখতে হবে। আমি আবার 5 পড়তে 5 নাম্বার ক্যারি করতে যায়, পুরো আন্তর্জাতিক বিষয়গুলি ঠেকায় দেওয়ার দরকার নাই। এই জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা কিন্তু বিরাট বড় একটা অংশ জুড়ে আছে। এই কারণে ফ্রিলি রিটেন কানেক্টেড টপিক প্রতিবার জাতিসংঘ থেকে 1 মার্ক, অনেক সময় দেখবেন ফ্রিলিতে আসছে। আন্তর্জাতিক সংস্থার ভিতরে অনেক কিছু আছে, এইটা 4-5টা ভাগে ভাগ করা। সংস্থা ছোট কোনো টপিক না, এর ভিতরে আপনি বলতে পারেন সদর দপ্তর আছে, পূর্ণ অর্থ, সদস্য সংখ্যা, ন্যাটো, আঞ্চলিক সংস্থা, সামরিক জোট, রাজনৈতিক জোট, বহুত বিশাল ব্যাপার, যেখানে আপনি 1টা বা 2টা প্রশ্ন অনায়াসে এরকম হইতে পারে, 1-এর ক, খ, 2, অর্থাৎ বলতে যেটা আপনাকে চাচ্ছি, এই 5 মার্ক বিভিন্নভাবে আসতে পারে। চাইলে অনেক টপিক পড়তে পারেন, এই 2টা ভালো করে আয়ত্ত করে রাখেন, আরো অনেক টপিক আছে, এটা পড়েন। আপনি রিটেনের বইয়ের মধ্যে গেলেই আরো কিছু টপিক পাবেন। এই টপিকের নাম হচ্ছে আন্তর্জাতিক, বিভিন্ন বিখ্যাত, বিশ্বের বিখ্যাত স্থান, ব্যক্তি, তারপরে হচ্ছে আপনার ব্যক্তি, স্থান, এটা কি জানি মনে পড়তেছে না। আপনি এই 2টো টপিকই ভালো করে পড়েন। জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, প্রিলিতেও নাম্বার পাবেন, রিটেনেও 100-র মধ্যে 85+ সম্ভাবনা এখান থেকে কোশ্চেন আসার। আর 15% আপনি ওগুলো সবগুলো পড়েও খুব বেশি আউটপুট নিয়ে আসতে পারবেন না। সব কিছু পড়া শেষ, বই দেখা শেষ, পড়া শেষ। আচ্ছা, আলাউদ্দিন পারভেজ রিটেনে কিভাবে বাছাই করবে? রিটেনে ভাইয়া খাতা দেখে বাছাই করবে, আমার আপনার চেহারা দেখে না। আমি সেলফি তুলে খাতায় তো আমার চেহারা মানে আটকাবো না, খাতা দেখবে, এই খাতা দেখে আপনাকে বাছাই করবে। আমি কত মার্ক পাচ্ছি
এইটা দেখে তারপর কোনো নির্দিষ্ট 5 মার্ক নাই, 40 30 পাইলে পাস, কিন্তু ভালো পরিমাণে একটা নাম্বার আমাকে ক্যারি করার চেষ্টা করতে হবে। যেহেতু বাংলা 20 বাংলা 20 ইংলিশ 20, এরপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান 20, বাকি বিষয়ে সাধারণ জ্ঞান 20 10, এবং আইসিটি থেকে সম্ভবত কম্পিউটার এবং আইসিটি থেকে 10 মার্ক আছে। এটা হচ্ছে আপনার একটা পার্টই দেখতে পাচ্ছি, এই বইয়ের মধ্যে একটা পার্ট আছে। সারাদিন ক্লাস নিয়ে অফলাইনে কাজ করে আবার অনলাইনে এতক্ষণ ক্লাসের প্রিপারেশন নিয়ে খুব শরীর ক্লান্ত হয়ে গেছে, প্রচণ্ড গরম, আবার কতক্ষণ বকবক করতেছি, রাত 12টা 10। এইখানে দেয়া আছে বেশ কিছু প্রশ্ন, সেটা হচ্ছে আপনার শেষের দিকে গেলেই পাবেন। ফ্রিলি বিজ্ঞান প্রযুক্তির মধ্যে নিচে আছে কম্পিউটার, 10 মার্ক আছে। কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, র্যাম কাকে বলে, রোম কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো আপনি ওখানে পাবেন। লিখতে হবে ভাইয়া। আপনার যে স্ক্যানার কি ধরনের ডিভাইস, মাউস কি ধরনের ডিভাইস, এগুলো কিন্তু প্রশ্ন আসবে না। র্যাম কাকে বলে, রোম কাকে বলে, কম্পিউটার আবিষ্কারক কে, ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, ডাব্লিউ এর পূর্ণরূপ কি, এই ধরনের লেজ লাগানো কিছু প্রশ্ন পাবেন। এই প্রশ্নগুলো পিএসসির বিগত বছরের প্রশ্নের মধ্যে লুকায়িত আছে, পড়লে একটা আইডিয়া পেয়ে যাবেন। ওই কম্পিউটার আইসিটি নিয়ে আপনাকে বিশেষজ্ঞ হওয়ার বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়ার দরকার নাই। এই হচ্ছে মোটামুটি ওইখানকার কথা। বাকি সুস্মিতা পর্যন্ত পিলি কত পেলে পাস, কোনো পাস নাই, পিলিতে কোনো পাস স্পেসিফিক ভাবে নাই। 30 পাইলে পাস, 20 পাইলে পাস, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আমার নাম্বার হচ্ছে 100, যার আমি এখন বর্তমান 60-এর প্রিপারেশন নিচ্ছি। বাংলা 20, ইংলিশ 20, সাধারণ জ্ঞান 20, ক্যান্ডিডেট অনুসারে 40 প্লাস পাইলে বা 30 প্লাস 35 প্লাস এরকম পেলে আমি অথবা টপকাইতে পারবো। কারণ আমার আপনার মতো বহু বছরের আগের প্রিপারেশন নেওয়া মানুষগুলো এখন নতুন করে ওই পুরাতন অস্ত্র বের করি 80 যুদ্ধ করবে, এবং পিএসসি এমন কোনো আহামরি উদ্ভট কঠিন প্রশ্ন করবে না যে আমি আপনি পাস করতে পারবো না। এই জন্য একটা অল্প পরিমাণ কাট মার্ক হয়তো বা থাকবে, আমরা প্রশ্ন দেখার পরে বলতে পারবো। এই মুহূর্তে বলা কঠিন, 30 পাইলে পাস। আপনি এমনভাবে প্রিপারেশন নেন ওই 3টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ কিংবা সাধারণ জ্ঞান, যাতে করে আপনি 30 প্লাস 40-এর কাছাকাছি নাম্বার ঠেকাইতে পারেন। চাইলে সম্ভব, আহামরি হাতি গড়া কোনো কঠিন বিষয় না, একটু মনোযোগ দিয়ে পড়া লাগবে, এতটুকুই। মুকসুল ইসলাম, লেটারে কি অ্যাপ্লিকেশন লেটারও পড়তে হবে? লেটারের মধ্যে অনেকগুলো বিষয় আছে, এই লেটারের সবগুলোই পড়তে হবে। বিস্তারিত ওই রিটেন বইটা আপনি খুলেন, ওখানে A to Z দেওয়া আছে, সবগুলোই পড়তে হবে। লেটারের কয়েকটা পার্ট আছে, সবগুলোই পড়তে হবে। কোনটা আসবে আমার ভাইয়া এবার এটা দিচ্ছে না, ওইখান থেকে আপনি একটা ধারণা নেন, ক্লিয়ার কনসেপ্ট পাবেন। নাম্বার হচ্ছে 5, সুন্দর মতো লিখতে পারলে 2 3 4 কনফার্ম। 5-এ 5 দেয় না, কিন্তু নাম্বার হাতছাড়া করা যাবে না, ছেড়ে দিলাম যাও না, ছেড়ে দিলে কিন্তু এটা অন্য কেউ নিয়ে নেবে। আচ্ছা, এই মোটামুটি অনেকগুলো কথা বলা হয়েছে। এখন যারা আমি আরো বেশ কিছু তথ্য আছে, শুরু থেকে যেটা বলতেছিলাম, ফিলি পাস করার পরে রিটেন খাতা দেখবে, এছাড়া রিটেনের খাতা দেখবে না। তাহলে আমার টার্গেট প্রথমে প্রিলি পাস, এরপর রিটেনের যে নাম্বারগুলো কানেক্টেড বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সেগুলো রাখা। এখন আমি গাজীপুরে থাকি না, উত্তরা, বনানী, মহাখালী, ফার্মগেট এগুলোতে থাকি না, আমি থাকি ব্রাহ্মণবাড়িয়ায়, আমি থাকি ধরেন অদূর রংপুরে, গাইবান্ধায়, আরও অনেক দূরে বিভিন্ন জায়গায় থাকি। ওই রেলে 19 সালে আবেদন করছিলাম, এখন পর্যন্ত ওই জাদুকরি পরীক্ষার হলে ঢুকার সুযোগ হয় নাই, যেখানে আমি ঢুকে 4 ঘন্টার পরীক্ষা দিব। কিন্তু বর্তমান আমার প্রিপারেশনের অবস্থা কি, আমি কি 5 মার্কও উঠাইতে পারবো? বুকে হাত দিয়ে বলেন যে আমি এই মুহূর্তে যদি আমার কালকে পরীক্ষা হয়, আমি সাজিদ বিশ্বাস বলতেছি, আমি 100-এর মধ্যে 40 মার্ক পেয়ে প্রিলি পাস করে রিটেনে উত্তীর্ণ হব। আমার পক্ষে সম্ভব না, কারণ আমি জানি আমার প্রিপারেশন কতটুকু। এটা কিন্তু অন্য কেউ জানে না যে পড়ার মাঝখানে কতটুকু ফেসবুক চালাইছি আর কতটুকু অন্য কাজে ব্যয় করছি। এই জন্য এই শেষ সময় এসে যারা দূরে থাকেন, এই প্রিলি রিটেন কানেক্টেড টপিক সহ মানসম্মত প্রশ্নে প্র্যাকটিস করার জন্য পরীক্ষার আয়োজন,
আপনার ভালো লাগলে অংশগ্রহণ করতে পারেন, চাপা চাপি নাই যে পরীক্ষা দিতেই হবে। কেন? ওই রেলওয়েতে অ্যাপ্লাই করছেন, আপনি যদি ক্লাস্টার পদ্ধতি মানেন না পরীক্ষা হলে যাবেন না, পিএসসির লস নাই। ক্লাস্টার যদি মানেন, পড়াশোনা করেন, পরীক্ষা দিয়ে যাচাই করতে হবে। এই জন্য এমন একটা সিলেবাস আমি প্রথম চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। একই ধারে আমি ক্লাস্টার বেঁধে একাধিক প্রিলি পরীক্ষা দিতে পারবো এবং রিটেন পরীক্ষাও দিতে পারবো। এরপরে যখন ওই 40 মার্ক অ্যাড করবে, ওই 40 মার্কেরও পরীক্ষা দিতে পারবো। যদি আবার ডেট বাড়ায় তখন আমি পরীক্ষা দিতে পারবো। পরীক্ষা দেওয়া ছাড়া আমার কোনো গতি নাই। 3 ঘন্টা লিখিত, আপনি এখন একটা রচনা থাকলে তো আগুন জ্বলতো, আগুন। কোন পয়েন্ট লিখবেন? মুক্তিযুদ্ধ রচনা পড়া লাগতো, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ইতিহাস রচনা করা লাগতো। পরীক্ষা হলে শিওর আসতো মুক্তিযুদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা জুলাইয়ের অভ্যুত্থান সম্পর্কে লিখো। ভাইয়া ওইখানে আপনাকে পয়েন্ট আউট করে লেখা লাগতো। বাঁচি গেছেন, ইংলিশে রচনা নাই, বাংলায়ও রচনা নাই। সেই ক্ষেত্রে তারপরে কিন্তু প্রচুর লিখতে হবে। আপনার কিন্তু মূল বিষয় হয়ে দাঁড়াবে টাইম ম্যানেজমেন্ট। সময় কুলাবে না। আর 5 মিনিট পর পর তো আপনি ঘড়ি দেখার অপশন পাবেন না এইভাবে যে ঘড়ি দেখে দেখে লিখি। এই টাইম ম্যানেজমেন্টকে সঠিকভাবে করার জন্য রিটেন পরীক্ষা দিতে হবে, ভুল দেখতে হবে, ওই অনুযায়ী আমাকে আগাইতে হবে। এখন আমি কিন্তু চাইলেও আজকে সব শিখে গেছি ভাই, কালকে ফাড়ায় পড়বো, হবে না। টার্গেট থাকলে পড়া হয়। এই যে বলছে মে মাসের 5 তারিখ, ওই টার্গেটের কারণে কিন্তু আমি লাইভে আসছি। যদি বলতো মে মাসে পরীক্ষা হবে না, তাহলে এত রিসার্চ করে আপনার সামনে আমি আজকে আসতাম না। আর আপনারা তো মনোযোগ সহকারে রাত 12:30 পর্যন্ত আমার লাইভ ক্লাস দেখতেন না। অবশ্যই টার্গেট আছে, চাহিদা আছে, এই জন্যই দেখা। এই পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে একটা পরীক্ষার আয়োজন করা অনলাইনে থেকে, যাতে আপনি পরীক্ষাগুলো দিতে পারেন। যদি মনে করেন আমার তো পড়াশোনা হয়ে যাচ্ছে বা টপিকগুলো সম্পর্কে আয়ত্তে আছে, এখন আমি পড়ে পরীক্ষাগুলো দিব, এই জন্য ভাগ ভাগ করা। যেভাবে আমি আপনাকে শুরুতে দেখাইছি, নট অনলি জগা খিচুড়ি মার্কা, এমন সবগুলো। এই বাংলা শনিবার 26 তারিখ, পরশু দিন থেকে পরীক্ষা শুরু হবে। আপনি পড়ার টেবিলে আগেও বসছেন, বাংলা পড়া আছে, যে টপিকগুলো দেওয়া হয়েছে, প্রি রিটেন কানেক্টেড করে শুরু করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষা দেওয়ার প্রথম ভাগ ভাগ করার কারণ কি? আমি চাইলেও বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এখন একসাথে পড়ে ফেলতে পারবো না। এই জন্যই ভাগ ভাগ করে দেওয়া আপনার প্রিপারেশনের সুবিধার্থে। 26 তারিখ হবে বাংলা পরীক্ষা, 30 তারিখ হবে ইংরেজি পরীক্ষা, 4 তারিখে হবে রিটেন নন পরীক্ষা। ভাইয়া ফ্রিলিতে প্রিপারেশন নিলাম বাংলা, ইংরেজি, 26/4 দিন গ্যাপ। এর মধ্যে যদি কমপ্লিট করতে না পারি, 7 দিন কেন 70 দিন দিলেও পারবো না। শেষ সময় এসে এত লম্বা সময় পাওয়া যাবে না। বলেন কি, টপিক ভিত্তিক ভাগ করে নেন না। এই কাজী নজরুল, রবীন্দ্রনাথ একদিন, মধ্যযুগ একদিন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম উৎসর্গীকৃত গ্রন্থ একদিন। না, এই সময় এখন আর নাই। এগুলো আমরা পড়ে আসছি। রেলের থেকে আজকে থেকে নিয়ে কাজ করতেছি না। সে যখন শুরু হয়েছে তখন থেকে পরীক্ষা নেওয়া শুরু করছি। গতবারও পরীক্ষা নিছি, একবার ভেঙ্গে ভেঙ্গে ফ্রি অফ কস্ট সারা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। এরপরে হচ্ছে প্রিলির সাবজেক্ট ভিত্তিক ভাগ করে এবং ডিপার্টমেন্ট সহ এইবার হচ্ছে একসাথে। কারণ আপনি তো শুরু থেকে আছেন আমাদের সাথে, আর এই কারণেই কিন্তু লাইভে থাকা। যে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করে। এই তারই আলোকে এই দীর্ঘ সময় ভাঙ্গা ভাঙ্গা সিলেবাসে পরীক্ষা নেওয়া। আপনি এখন চাইলে শব্দ বাংলা পড়তে শেষ করে ফেলবেন। শব্দ বহুত আছে, আপনি মিশ্র শব্দ, পর্তুগিজ শব্দ, আরো যে শব্দগুলো আছে সব পড়তে পারবেন। কিন্তু আপনাকে যে টপিকগুলো বলা হয়েছে শেষ সময় গুছানোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, গুছাই নিতে এই পরীক্ষাগুলো আপনাকে হেল্প করবে। আপনার প্রিপারেশনটা গোছানো না। আপনাকে যদি আমি বলি বাংলা কি কি পড়বেন, কতটুকু পড়ছেন, কোথায় বুঝেন না, সমাজ কি পারেন, কারক কি বোঝেন, আপনি তখন বলবেন না না ভাইয়া এইটা তো একটু সমস্যা, এটা তো হয় নাই। কাজী নজরুল কি সব জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো সব মুখস্থ আছে? সেটা টেকনিক, যে কোনো টেকনিক দিয়ে হোক, যেভাবে হোক, আপনি আয়ত্ত করছেন কিনা? করেন নাই। তাহলে শুরু করেন, প্রিপারেশন গোছানো হয়ে যাবে, একটা খাতায় বা বইয়ে চলে আসবে, পরীক্ষা দেওয়াটা ইজি হবে। ওই মেন পরীক্ষার হলে ওখানে বাংলা কিন্তু পুরাটা থাকবে না, পুরা নন ডিপার্টমেন্ট থাকবে প্রিলি।
সময়, আর রিটেনের সময় তো আছেই। এই জন্য ভাগ ভাগ করে দেওয়া। রুটিনটা সবার বোঝার সুবিধার্থে একটু কমেন্টে দিয়ে দেন যাতে বুঝতে সুবিধা হয়। 4 তারিখে বাংলা, 26 তারিখে, 30 তারিখে বুধবারে হচ্ছে ইংরেজি। যে টপিকগুলো বলছি ফিলি রিটেন কানেক্টেড সহ আপনার আয়ত্তে যে টপিকগুলো আছে, কি কারেক্টেড স্পেলিং, পরীক্ষা আপনি দিতে গেলেও আসবে, না দিতে গেলেও আসবে। সিনোনিম অ্যান্টোনিম, প্রিপজিশন তো বলছি ওই 520 পিস একজন কমেন্ট করছে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব ওগুলোও থাকবে। কানেক্টেড টপিকগুলো আগে পড়েন, ওইটাও পড়েন, গোছানো হয়ে যাবে, পরীক্ষা দেওয়া হয়ে যাবে। মেধার তালিকার ভিত্তিতে কত নাম্বারে আছি বাসা থেকে বোঝা হচ্ছে না, প্রচুর কাজ, সারাদিন অফিসে ডিউটি করছি, আমি যদি গৃহিণী হয়ে থাকি অনেক কাজ করছি, আর ভাল লাগে না। কিন্তু যখন রেলের ডেট দিবে হা হুতাশ করে লাভ নাই, কালকে পরীক্ষা, ওহো এখন কি পড়বো, এইভাবে না করে এই যে টপিক ভিত্তিক যদি প্রিপারেশন দেন, হা হুতাশ আশঙ্কা কেটে যাবে। আর বহুত মানুষ বহুত কিছু বলবে, এইটা হবে, ওইটা হবে না, এইটা হবে, সেইটা হবে না, সবার কথা শুনে ফেসবুক চালানোটা একটু কমায় দেন। সারাদিন ফেসবুক কুকিং করে আপনার লাভ নাই। আমিও সারাদিন ফেসবুক চালাই না, যদিও অনেকগুলো কাজ করতে হয়। ফেসবুক একটা ভালো জায়গা, খারাপ জায়গা, অনেক সেন্টিমেন্টে আঘাত লাগে কিছু কিছু পোস্ট দেখে, এগুলো আমরা আবার বিশ্বাস করে ফেলি। ভাইয়া বলছে হবেই হবে, আমি কিন্তু শিওর কোনো কিছু বলি না, হবেই, আসবেই, প্রশ্ন আমি দেখি নাই। আমি যেভাবে বলছি আপনি পড়েন, সবাই পড়তেছে, উপকারে আসবে। পরীক্ষার হলে আমাকে একটা ফোন দিয়ে, পরীক্ষার পরে, আগে না। যে আপনি বলছিলেন খুব উপকারে আসছে, রাত 12:30 1টা পর্যন্ত একবার এমনভাবে চিল্লাইছেন, ওই পাশের এলাকা থেকে বোঝা যাচ্ছে ইঞ্জিনিয়ার্স কোচিং একটা লাইভ ক্লাস হচ্ছে। ওই শুরুর দিকে যে দম ছিল এখনো সেই দমই আছে। এই জন্য সবার পোস্ট দেখা বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে আসেন। অনেকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার নেওয়ার তো অভাব নাই, কিন্তু মানসম্মত প্রশ্নে সিলেবাস অনুযায়ী বুঝে কয়জন পরীক্ষা নিচ্ছে এটা আপনাকে দেখতে হবে। অনেকে পরীক্ষা নিচ্ছে, কেউ ফ্রি নিচ্ছে, কেউ পেড নিচ্ছে, কেউ মন করে একটা সিলেবাস তৈরি করে ফেলছে, ওই সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিচ্ছে। যে আমি বলছি এটাই হবে, ও ভাইয়া পীর ভাই আপনি বলছেন আপনারটাই হবে, আপনি ছাড়া কোনো কথা নাই, চলো ভাইয়ার সাথে। এইটা না করে সবার সিলেবাস দেখেন। আমার কথা যেগুলো বলছি শুরু থেকে বোঝার চেষ্টা করেন কোনটা সঠিক। প্রয়োজন রাতে ঘুমায় যান, ঘুমায় যায় চোখ বন্ধ করে ভাবেন কে ভালো বলছে, কোন জায়গায় পরীক্ষা দিলে সুবিধা হবে, এইটা ঠিক, এভাবে পড়বো, তাইলে আমার পরীক্ষা দেওয়া দরকার। এই আপনার জন্য ভেঙে ভেঙে করা। অনেকে অনেক কিছু বলবে, সবার চাইলেই ওই বললেই যে নদীতে ঝাঁপ দেওয়া লাগবে এরকম না। যারটা ভালো লাগবে সেখানে পরীক্ষা দেন, কিন্তু পরীক্ষা আপনাকে দেওয়াই লাগবে যদি আপনি পাস করতে চান। পরীক্ষা দেওয়া ছাড়া লিখিত আপনাকে কেউ টিকাইতে পারবে না। আপনি পরীক্ষা হলে যে আধা ঘন্টা লেখার পরে হাত ব্যথা করবে, হাত আর কাজ করতেছে না, খুব ব্যথা লাগতেছে, ইস আর লিখতে পারতেছি না, সবাই লিখতেছে আমার লেখা হচ্ছে না, এরকমটা হবে। বাসায় লিখেন, একটু মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখেন, সংবিধান সম্পর্কে লিখেন, হাত ব্যথা করবে। কলমটা একটু চেঞ্জ করি, হাত ব্যথা করতেছে, আর হচ্ছে না, সময় এত পাবো। আর এইখানে পরীক্ষা দিতে গেলে প্র্যাকটিসও করতে হবে, বুঝতেও পারবেন যে এই জায়গাটা ভুল করছি, এই আমি বঙ্গানুবাদটা কিভাবে এটা লিখি। যদি আমি 35-40টা পড়ছি, 2-3টা লাইন দেখলেই বঙ্গানুবাদ বোঝা যাবে। ওই সব বঙ্গানুবাদ আপনাকে মুখস্থ করা লাগবে না, আর যে খাতা কাটবে সেও সব পড়বে না। যে আমি পুরো ডিটেলস পড়ি, ছেলেটা তো খুব ভালো লিখছে, ওই আইডিয়া করেই আপনাকে নাম্বার দিবে। আপনাকে আইডিয়া করেই প্রথম 2 লাইন, শেষ 2 লাইন, মাঝেরটুকু পড়ে বুঝে লিখতে হবে। এটা আপনাকে বোঝার জন্য পড়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। যার সিলেবাস পছন্দ হয় সেভাবে পরীক্ষা দেন, কিন্তু পরীক্ষা শিওর না দিলে দেখবেন হাত আর কাজ করতেছে না, এইরকম ব্যথা লাগবে, ভাল লাগবে না রিটেন পরীক্ষা দিতে গেলে। এই জন্য ভাগ ভাগ করা, বাংলা একদিন, ইংরেজি একদিন, নন ডিপার্টমেন্ট একদিন। আমি তো নতুন, রিটেন প্রিপারেশন এর আগে নিছি নাকি? আমি জানতাম প্রিলি পাস করলে রিটেন পরীক্ষা দেওয়া যায়, 3 মাস সময় পাবো তখন পড়বো। এখন তো আপনি ওই যে ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মতো নিয়ে এসে দিয়ে দিচ্ছেন মাথায়, পড়ো, আর নাইলে উপায় নাই। এই জন্য নন ডিপার্টমেন্ট বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান একদিন, নন রিটেন লেখা আছে কিন্তু লিখিত এক। পরীক্ষা কিন্তু শেষ হয় নাই, লিখিত মাত্র শুরু, আর প্রিলির 2টা দেওয়া হয়েছে। একদিনে সব প্রিলি ঠেকাই দিতে পারবো না, এই জন্যই ভাগ করা। বাকি সোমবার আবার ডিপার্টমেন্ট লিখিত 2, অর্থাৎ সাধারণ জ্ঞান প্রিলি পড়ে ডিপার্টমেন্ট অংশের প্রিপারেশন নিব। এর আগে তো নন পড়ছি, এখন ডিপার্টমেন্ট পড়া লাগবে না, শুধু নন দিয়ে ঠেকাইলে হবে। এই যে এতক্ষণ বললাম তাত্ত্বিক প্র্যাকটিক্যাল কেমনে প্রশ্ন আসে দেখা লাগবে না, আমি অ্যান্সার কেমনে করবো বোঝা লাগবে না, হাতের টাইম ম্যানেজমেন্ট ঠিক করা লাগবে। এই জন্য লিখিত পরীক্ষা দিতে হবে। আর ওই যে জাদুকরি পরীক্ষার হল শুরু থেকে ছিলেন,
ওই পরীক্ষায় ঢোকার জন্য এই অনলাইনে প্র্যাকটিস করে ফেলতে হবে। কেন? আমি কি গাজীপুরে আসতে পারছি? আমার পক্ষে সম্ভব গাজীপুরে এসে এই পরীক্ষা দেওয়ার জন্য 2 মাস থাকা সম্ভব না। যার সম্ভব, যদি কেউ আয়োজন করে ওয়েলকাম, পরীক্ষা দেন, সমস্যা নাই। যেহেতু পারতেছেন না, দূরে থাকেন, তাহলে প্র্যাকটিস করার জন্য এই পরীক্ষাগুলো দেওয়া ম্যান্ডেটরি। এখন সব পরীক্ষা আমাদের পক্ষে ফ্রি অফ কস্ট নেওয়া সম্ভব না। এর আগে নিছি, তার আগে নিছি, অনেকবার নিছি, সামনেও ইনশাল্লাহ নিব। রিটেন পরীক্ষার জন্য প্রশ্ন করাইতে হবে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। আমি যেটা ভালো পারি সেটা আপনাকে বুঝাইতেছি, যেটা পারি না সেটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমি যেটা, এই জন্য যে যে বিষয়ে অভিজ্ঞ দক্ষ তার সহযোগিতা আমাকে নিতে হবে। এই জন্য এই প্রিলির আলাদা কোয়েশ্চেন টিম ইউনিট, রিটেনের আলাদা কোয়েশ্চেন টিম ইউনিট, খাতা দেখাইতে হবে। আপনার রিটেনে আপনি আন্দাজি নাম্বার দিলে হবে আপনি 20 ও 10 ও 5 ও 15 না, খাতা দেখানোর জন্য আলাদা টাকা খরচ হবে, প্রশ্ন করাইতে হবে। সব মিলায় 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে। যদি আপনার কাছে ভালো মনে হয়, তবে কোনো প্রেশার নাই, চাপ নাই যে ভাই শুরু থেকে লাইভ দেখছি, পরীক্ষা না দিলে কেমন হয়। যেখানেই পরীক্ষা দেন সিলেবাসটা আগে আপনাকে বুঝতে হবে, কারণ সিলেবাস মানসম্মত, প্রশ্নগুলো তারা কেমন তৈরি করে। আন্দাজে একটা সিলেবাস দেখলাম, আমি বুঝলামও না, ওহো 20 টাকা, চলো পরীক্ষা দিই। শুধু কোর্স ফি দেখে না, যে 20 টাকা দিয়ে পরীক্ষা নিচ্ছে, বড় ভাই বলছে সিলেবাসই বুঝলাম না, কি পরীক্ষা দিব। সময় নাই, যতই আমরা প্রিলি পাস করতে হোক, রিটেনের ধারণা তো থাকা লাগবে। আর পরীক্ষা রিটেন না দিলে কেমনে বুঝবো? একই প্ল্যাটফর্মে সব কিছু একসাথে পেয়ে যাচ্ছি। এখানে বিরিয়ানির সালাদও আছে, মশলাও আছে, গোস্তও আছে, খাবার শেষে দইও আছে, আবার মোজও আছে। আর অন্য জায়গায় আপনার ভেঙে ভেঙে ভাইয়া দইটা, ভাইয়া মিষ্টিটা, ভাইয়া একটু টক দই দেন, আলাদা চায় নেওয়া লাগবে। এখানে চাওয়া লাগবে না, সব কিছু একসাথে দেওয়া আছে। যদি আপনার মনে হয় ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে চিনি, জানি, ভালো, খুব সুন্দর, আমি বুঝতে পারছি, আমাদের প্ল্যাটফর্মে পরীক্ষা দিতে পারবেন। টিম অফ ইসিএইচ থেকে বিকাশ, নগদ নাম্বারগুলো কমেন্ট সেকশনে দেওয়া আছে, লাইভ শেষেও দেওয়া থাকবে। আমি নাম্বার দিয়ে দিব, উপরে আমার ফেসবুক আইডি সাজিদ বিশ্বাস, কিংবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, বা যে যে গ্রুপে আছেন, রেলের গ্রুপ, এমইএস এর গ্রুপ, বিআরবির গ্রুপ সহ যারা পরীক্ষা দিতে চান 100 টাকা রেজিস্ট্রেশন দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। ইতিমধ্যে যারা অংশগ্রহণের জন্য ফি দিয়েছেন তাদেরকে ক্লাস্টার ভিত্তিক আলাদা গ্রুপে রেজিস্ট্রেশন করার পরে অ্যাড করা হচ্ছে। সময় লাগার কারণ কি? টিমটা খুব বড় না, টিম চালানোর জন্য একটা ফান্ডিং প্রয়োজন হয়। এই ফান্ডিংটা যতটুকু, সেই হিসেবে ছোট্ট একটা টিম নিয়ে আমরা কাজ করি। ওই হিসেবে আস্তে ধীরে একার সাথে অনেক কিছু করতে হচ্ছে, স্লাইড তৈরি করতে হয়েছে, আমাকে প্রিপারেশন নিতে হয়েছে, এখনও তারা ব্যাকএন্ডে কাজ করতেছে। এই জন্য আপনাকে একটা গ্রুপে আস্তে ধীরে পাঠিয়ে দিবে। কখন? কালকের মধ্যে। চেষ্টা করবেন সিলেবাসটা বুঝে রাত্রেবেলা ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিয়ে পরে রেজিস্ট্রেশন করার জন্য। দেরি হলে ট্রেন মিস হয়ে যাবে, পরে আর ওই ট্রেনে উঠতে পারবেন না, শিডিউলার আসবে না। আর বাকি কে আছে? আর উপরে কি জানি বলছে অনেকে, রিটেন অপু দাস ভাইয়া, রিটেন এক্সাম কেমন করে নেবেন? রিটেন এক্সাম আপনার আমাদের যে গ্রুপ থাকবে, ওই গ্রুপে আপনাকে ভিডিও দিয়ে বুঝিয়ে দিবে। আপনি লিখবেন খাতায়, পাঠাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওই নাম্বার থেকে খাতা কালেক্ট করে এরপর আবার আপনাকে দিয়ে দিবে আপনি কত মার্ক পাচ্ছেন রিটেনে। খাতাগুলো কেটে আপনাকে আলাদা নাম্বার দিবে, ক্লাস্টার ভিত্তিক ডিপার্টমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন হবে, ওইখানে আপনি পরীক্ষা দিতে পারবেন। গ্রুপে জয়েন করলে একটা ভিডিও পাবেন, ওই ভিডিওতে বিস্তারিত বলা আছে, সমস্যা নেই। আচ্ছা, উপরে উপরে আরেকটু উপরে কি রাজধানীর নাম? আইসিটি উপরে 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 আরেকটা প্রশ্ন, নাজবুল হোসেন মেকানিক্যাল ডিপার্টমেন্ট, নিচেরটা ওই যে নাজবুল হোসেন রাজ, পিলিতে পদার্থ রসায়ন বলছি, এটা বলা শেষ। হাসিবাবু, পরীক্ষা যদি আসে বাংলাদেশের রাজধানীর নাম কি? এতে আমি শুধু ঢাকা লিখলে হবে না, আমার সময় সেভ হবে। আমার পুরো প্রশ্নের উত্তর লেখার কি দরকার আছে? আমার রাজধানীর নাম ঢাকা, তুই তো লিখতে চাচ্ছি ঢাকা এভাবে। আচ্ছা, বুঝতে পারছি, আপনি বুঝতে চাচ্ছেন প্রশ্ন বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা, এইটা লিখবেন, নাকি বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এটা লিখবেন? এখন কাহিনী হচ্ছে প্রশ্নের মান বন্টনটা আমার দেখা লাগবে। আপনি টাইম সেভ করলেন, নাম্বার আছে 3, একটা শর্ট প্রশ্নের মধ্যে লেজ লাগানো আছে,
বাংলাদেশের রাজধানীর নাম কি, ওই রাজধানীতে কতগুলো জেলা আছে লিখো। আপনি লিখলেন ঢাকা 42টা, মার্ক আছে 3, আপনার তো মার্ক কাটে দিবে। সময় আছে না, মার্ক দেখে অ্যান্সার করতে হবে, মন মতো অ্যান্সার করলে তো হবে না। পোস্টের মার্কটা খেয়াল করতে হবে কত চাইছে। আর আপনি 3 ঘন্টাতে বলতেছেন, আপনার টাইম থাকি যাবে যদি আপনি ভালো করে লিখতে পারেন। কারণ আপনার রচনা নাই, বৃহৎ কোনো কিছু লিখতে হবে না। 3 ঘন্টা কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ সময় অ্যান্সার করার জন্য। সোহেলা না ডিপার্টমেন্ট এমসিকিউ থাকবে কিনা আবার যদি একটু বলতেন। বলবো, নিচের দিকে আসেন, এটা বলে ফেলছি। আবার শেষের দিকে রেজিস্ট্রেশন, আমি রেজিস্ট্রেশন লিঙ্ক ওপেন হচ্ছে না ভাই, রেজিস্ট্রেশন লিঙ্কটা একটু দেখেন তো, ওপেন হচ্ছে না বলতেছে। ওটা ওপেন হবে, অনেক সময় ইন্টারনেটের প্রবলেম থাকে। তো এটা হচ্ছে মোটামুটি সিলেবাস, এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য একটা লিমিটেড টাইম থাকবে। কতক্ষণ? অর্থাৎ এমসিকিউ যে পরীক্ষাগুলো রাত 9টায় শুরু হবে, রাত 12টা পর্যন্ত অংশগ্রহণের সুযোগ থাকবে। কেমনে? 9টার সময় পরীক্ষা শুরু হইলেও লিঙ্ক ওপেন থাকবে। এখন আমি তো ব্যস্ত, ট্রেনে পরীক্ষা দিব না, বাসায় গিয়ে অফিস শেষ করে আস্তে ধীরে 12:30 বাজে, তো শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে। আপনার আস্তে ধীরে বাসায় গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করব। সেই ক্ষেত্রে আপনার 9টায় পরীক্ষা শুরু হয়নি, পরীক্ষা শুরু হয়েছে কয়টায়? ক্যামেরাটা একটু হয়ে গেছে, স্মার্ট বোর্ডটা নড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার 12টার সময় পর্যন্ত আপনি লিঙ্ক ওপেন করতে পারবেন, অসুবিধা নাই। 9টায় পরীক্ষা স্টার্ট হলে 10টা বা 11টায় লিঙ্কে ক্লিক করলে আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? এবার আচ্ছা, 12টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। রিটেনটাও সেম অ্যাজ, যে আপনি চাইলে পরীক্ষায় দিতে পারবেন, সমস্যা নেই। কিভাবে? অপশন ভিডিওতে আপনাকে বলে দিবে, সেই অনুযায়ী হচ্ছে আপনি পরীক্ষা একটা লিমিটেড টাইমের ভিতরে দিতে পারবেন। আপনাকে রেজাল্ট আবার ফেরত দিয়ে দেওয়া হবে। 6টা প্রিলি রিটেন বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স কোচিং এই প্রথম মাত্র 100 টাকার বিনিময়ে সকল শিক্ষার্থীদেরকে এই সুযোগ করে দিচ্ছে। অনেকেই বুজুং বাজুং উল্টা পাল্টা সিলেবাস বানায় বিভিন্ন কথা দাবি দিয়ে টাকা নিচ্ছে, কাজের কাজ কিছু হবে কিনা ওই পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবেন যে হ্যাঁ ভাইয়া কি ভুল করছি, কোনো কাজই হচ্ছে না, আমি এখন এই রেজিস্ট্রেশন করে বিপদে পড়ে গেছি, এখানেও করছি ওখানেও করব। বুঝে শুনে সিদ্ধান্ত নেন কোথায় করবেন, কোথায় পরীক্ষা দিবেন। কারণ কি, জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সুদের মতো সিলেবাসটা দেওয়া আছে সকল গ্রুপে, আবার এখন সিলেবাসটা দিয়ে দেওয়া হবে মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সেখান থেকে দেখে নেবেন। 26 তারিখে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে। প্রচুর পরিমাণে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে। আপনি এই ট্রাকে থাকতে হলে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন, এবং পরবর্তীতে পরীক্ষার নিয়মাবলী কিভাবে হবে, রেভিলা ওয়েবসাইট, সকলের পরিচিত ভালোবাসার বন্ধু, এখানেই পরীক্ষা হবে। আচ্ছা, বাকি যারা রেজিস্ট্রেশন করবেন ক্লান্তি দূর করার জন্য নাচানাচি ইফেক্ট দিছে আর কি। যাই হোক, জানেন দিন শেষে ক্লান্তি হয়ে যাব, এই জন্য এই বিকাশ কিংবা নগদ নাম্বারটা সেভ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নাম্বারে 100 টাকা পাঠায় রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং আপনাকে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হবে। ওই স্টুডেন্ট আইডি দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনার স্টুডেন্ট আইডি ছাড়া অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না, এমনভাবে করা আছে। আপনি নেটের সমস্যা, আমি একটু বসছি কথা বলার জন্য, নেটের সমস্যা, আপনি চাইলে 2বার পরীক্ষা দিতে পারবেন একসাথে, সমস্যা নাই, 2বার পরীক্ষা দিতে পারবেন। কেমনে? লিঙ্কে ক্লিক করছিলাম, এরপর দেখি কাজ করতেছে না, সুযোগ থাকবে, কিন্তু আপনি ছাড়া অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না। এমনভাবে ট্র্যাকিং রেকর্ড, ক্লাস্টার ওয়াইজ গ্রুপ এবং সিস্টেম সাজানো আছে। এই জন্য রেজিস্ট্রেশন করবেন, এই নাম্বারটা আমার, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, ছবি তুলে রাখতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় রেখে 100 টাকা পাঠিয়ে একটা গুগল ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা ফিল আপ করে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। টাকা পাঠানো ছাড়া কেউ পরীক্ষাগুলো দিতে পারবে না। কে যেন একটা বইয়ের কথা বলছিল উপরে, কত উপরে না, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের রিটেন, এর জন্য কোন বুক ফলো করতে হবে। রিটেনের বিষয়গুলো আপনার প্রিভিয়াস যে বইগুলো আছে আপনি এতদিন পড়ছেন সেগুলোই,
রেজোনেন্স, টেসলা বা আপনার রনি পারভেজ যা পড়ছেন, নতুন করে ডিপার্টমেন্টের জন্য আপনার বই কেনার প্রয়োজন নাই। যেটা পড়ছেন ননে ফোকাস করেন, কম্পিটিশন ননে হবে, ডিপার্টমেন্টে কম্পিটিশন কম হবে। ননে সবাই ফোকাস করতেছে, আপনি ননে ফোকাস দেন, ননগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেন, ডিপার্টমেন্ট কম কম্পিটিশন হবে, কারণ ওইটা আলাদাভাবে সবার ক্ষেত্রেই কিছু না কিছু ঝামেলা থাকবে। সর্বশেষ লাস্ট এই দুটো নাম্বার আমার 013083047690, 01516167 এই যে কোনো একটা নাম্বারে আপনি যে কোনো সময় মেসেজ দিতে পারেন কিংবা কল দিতে পারেন। এই নাম্বারগুলোতে কলও আছে, এই নাম্বারটা বেশি হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকে, এই নাম্বারও দিতে পারেন। আর যারা যেখান থেকে দেখতেছেন সেখান থেকে তো আমার প্রোফাইল দেখাই যাচ্ছে, সাজিদ বিশ্বাস, এই আইডিতেও আপনি মেসেজ দিতে পারেন, দিয়ে আপনি একটু অপেক্ষা করবেন, তাহলে আপনার সাথে যোগাযোগ করা হবে। বিশেষ করে একটা বিষয়, সেটা হচ্ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রিলি রিটেন যেহেতু একই সাথে পরীক্ষা হবে, আপনাকে চেষ্টা করছি একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য, যাতে করে আপনি একই সাথে প্রিলি রিটেনের প্রিপারেশন নিতে পারেন এবং সুন্দর মতো গুছিয়ে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে ভালো একটা আউটপুট দিয়ে আসতে পারেন। এতে অনেক কথা অনেকক্ষণ হয়ে গেছে, এর কারণ আমি শুরুতেই বলছি একটু সময় লাগবে যাতে আপনি বুঝতে পারেন। এই বাংলাদেশে প্রথম আপনাদেরকে সহজ কৌশলে রেলওয়ের বিপিএসসির দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি, যেখানে শুরুতে কিছু তথ্য শেয়ার করছি যেগুলো আশা করি আপনাদের উপকারে লাগবে। পাশাপাশি শেষ মুহূর্তে এসে এমন একটা পরীক্ষার আয়োজন যেটা দিয়ে আপনি নিজেকে ঝালাই নিতে পারবেন। এটা বলার কারণ কি, এখন দীর্ঘদিন একটা রডও যদি পড়ে থাকে না, জং ধরে যায়, এই জংটাকে ছাড়াইতে হলে আমাকে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। শুরুর কথাগুলোকে একটু মনে রাখবেন, লাইভ ক্লাসটা শেষ হয়ে গেলেও আমার টাইম লাইনে থেকে যাবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন, দেখে শুনে বুঝে আইডিয়া নিয়ে নেবেন। এগুলো পড়বো, হিট পয়েন্ট, বুলেট পয়েন্ট। সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, শেষে আবার দিব, চাইলে ভয়েস দিতে পারেন, কিন্তু ওয়েট করা লাগবে, অনেক দায়িত্ব, অনেক কাজ। এখনই ভয়েস দিলে এখনই কিন্তু সারাদিন কাজ করে খুব বেশি পরিমাণ টায়ার্ড, রিপ্লাই দেওয়া কিন্তু খুব কঠিন, এই জন্য দিয়ে রাখলেন। পাশাপাশি ওগুলো বোঝার পরে পরীক্ষা দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। 100 টাকা দিয়ে নন ডিপার্টমেন্ট প্রিলি রিটেন সকল পরীক্ষা আপনি দিতে পারবেন। বাসায় প্রিপারেশন নিন, যেগুলো আগে বলছি, আমাদের এখানে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন। আশা করা যায় ফাইনাল পরীক্ষায় আপনি ভালো একটা আউটপুট দিতে পারবেন। অনেকক্ষণ কথা বলছি, সময় শেষ। লাস্ট মুহূর্তে এসে গৌতম কুমার ভাই যে প্রশ্ন করছেন, দীর্ঘ 2 ঘন্টা লাইভে কথা বলছি, প্রায় সারাদিন অনেক কাজ করছি, লাইভটা টেনে একটু দেখবেন, অ্যান্সার পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত আমাকে শেষ করতে হচ্ছে, আবার সকলের সাথে দেখা হবে, কাটিয়ে না আগে শেষ হয় নাই, পরবর্তী কোনো লাইভ ক্লাসে। সকলেই ইঞ্জিনিয়ার্স কোচিং হোম এবং তার এই টিমের মেম্বার সদস্যের জন্য দোয়া করবেন, নিজে পড়বেন, নিজের জন্য দোয়া করবেন, আমাদের জন্যও করবেন, কারণ পরবর্তীতে স্টুডেন্টের উপকারার্থে আমরা যাতে এই ধরনের ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং এই ধরনের মানসম্মত প্রশ্ন পরীক্ষার মাধ্যমে আয়োজন করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, যাতে আপনারা যারা দূরে আছেন তারা পরীক্ষাগুলো দিয়ে উপকৃত হইতে পারেন। কাছের মানুষজন সবসময় কাছে থাকে, দূরেরা কিন্তু কখনো আপন হয় না। এই জন্য দূরের মানুষকে আপন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা, কেউ কখনোই ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের সেবা থেকে বাদ যাবে না। এই জন্য শেষ মুহূর্তে নিজেকে যাচাই করার জন্য এই নাম্বারটা দেখে প্রিপারেশন নেওয়ার জন্য 100 টাকা সেন্ড মানি করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে কোনো লাইভ ক্লাসে। আজকে এই পর্যন্তই, সকলের প্রশ্ন শেষ করতে হচ্ছে, চাইলে অনেক কিছু শেষ করা সম্ভব না, চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ওপেন প্ল্যাটফর্মে এসে গাইডলাইন দেওয়ার জন্য, যাতে স্টুডেন্টরা উপকৃত হয়। তাহলে আজকে সাজিদ বিশ্বাস এই দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে। এবং লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, যারা গোছানোভাবে প্রিপারেশন নিতে চান, খুব শীঘ্রই আমাদের একটা নতুন অনলাইন ব্যাচ শুরু হবে, যেখানে শুরু থেকেই
ধীরে ধীরে এরকম গাইডলাইন দিয়ে আমরা নিয়ে আসব। আপনি সহজেই আরও বিষয়গুলোকে ইনডেপথ আমার সাথে, আমাদের সাথে, অভিজ্ঞ শিক্ষকদের সাথে বুঝতে পারবেন। তারাও চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করতেছি। খুব শীঘ্রই আবার দেখা হবে ফেসবুক লাইভ কিংবা কোনো নতুন ভিডিওতে শিক্ষার্থীদের উপকার্থে নতুন চমক নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।